হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শুভ সন্ধ্যা সকলকে। শুভ 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 সন্ধ্যা। সন্ধ্যা স্যার। সকলে কেমন আছেন? সবাই সুস্থ আছেন? आम कुशलिनी अस्ति। অহম কুশলিনী অস্মি। ভবান ভবান কথম কথম অস্মি। अस्ति? हाँ भी कुशली अस्मि। अन्यमेव अस्ति सर्वम्। अस्तु। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে স্যার আমার শরীরটা একটু খারাপ। শরীর খারাপ হয়েছে কেন, কি হলো? জ্বর? পড়ে গেছিলাম স্যার, হাতে খুব জোর লেগেছে। ও আচ্ছা আচ্ছা। অনেক দিনই লেগেছে, ওষুধ খাচ্ছি, সারছে না, কি জানি কি হবে। ডাক্তার দেখিয়ে নিন ভালো। ডাক্তারবাবু বলেছে ওষুধ খেয়ে না কমলে হাতে অপারেশন করতে হবে। ও আচ্ছা আচ্ছা, ডাক্তার দেখিয়ে নিন, ডাক্তারের কথা মতোই করুন, কারণ এইসব ব্যথাগুলো পরে তো আরো বাড়ে। হ্যাঁ, বেল্ট দিয়েছে, ব্যায়াম দিয়েছে, অনেক কিছু দিয়েছে। ঠিক আছে, আপনি ডাক্তারের পরামর্শ মতোই ওষুধ খান, যা বলছে করুন, আর কি করবেন। হ্যাঁ আচ্ছা, তাহলে আগের দিনের কিছু হোম টাস্ক দিয়েছিল, কয়েকজন করেছেন, পাঠিয়েছেন আমাকে। ঠিক আছে, আমি খাতাগুলো দেখাই, বাকিরা ঠিক করে নেবেন। ঠিক আছে, কয়েকটা খাতা দেখাবো, সবাই খাতাটা খুলুন, নিজের খাতাটা কারেকশন করে নেবেন এবং কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন। আচ্ছা, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তাহলে প্রথম বাক্য ছিল, আমরা চোখ দিয়ে ফলগুলি দেখছি। ঠিক আছে, আমরা চোখ দিয়ে ফলগুলি দেখছি। কি হবে? বয়ম নেত্রেনা ফলগুলি ফলানি পশ্যামহ। ঠিক আছে, বয়ম নেত্রে, এটা হবে, এটা মূর্ধন্য হবে। ঠিক আছে, নেত্রেনা, তো এর রফলা আছে না, রকার আছে, তাই পরেরটা কিন্তু মূর্ধন্য হবে, নেত্রেণ। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। বয়ম নেত্রেণ ফলানি পশ্যামহ। বাকি ঠিক আছে বাক্যটা, ঠিক আছে। তারপর দুজন কৃষক বাড়ি থেকে মাঠে যাচ্ছে। কৃষকৌ গৃহাৎ ক্ষেত্রম গচ্ছতঃ। একদম ঠিক আছে, কৃষকৌ গৃহাৎ ক্ষেত্রম গচ্ছতঃ। ঠিক আছে। স্যার এখানে দৌ দৌ না দিলেও চলবে? হ্যাঁ, দৌ না দিলেও চলবে, কারণ কৃষকৌ এখানে তো দ্বিবচন আছে না, তার দ্বারাই তো বোঝা যাচ্ছে দুজন কৃষক। আচ্ছা স্যার, হ্যাঁ। ঠিক আছে। তারপরে তৃতীয় বাক্য আছে, বালিকারা দরিদ্রদেরকে ফলগুলি দিচ্ছে। বালিকাহা দরিদ্রেভ্যঃ ফলানি দদতি। ঠিক আছে, বালিকাহা দরিদ্রেভ্যঃ ফলানি দদতি। কিন্তু দাধাতুর রূপটি কিন্তু সেই আপনাদের আগের দিন যে পিডিএফটা দেওয়া হয়েছে, অনেকগুলি বাক্য আছে, ওখানে কিন্তু লেখা ছিল দদাতি, দত্তঃ, দদতি। দদতি হবে, কিন্তু দদন্তি এরকম কিন্তু কিছু হবে না। ঠিক আছে, দদাতি, দত্তঃ, দদতি এরকম রূপ আছে। বহু বচনে দদতি, বালিকাহ দরিদ্রেভ্যঃ ফলানি দদতি। তারপরে তোমরা দুজন রামকৃষ্ণ দেবকে পূজা করছো। তোমরা দুজন মানে ইউবাম, রামকৃষ্ণ দেবম অর্চথঃ। ঠিক আছে, ইউবাম রামকৃষ্ণ দেবম অর্চথঃ। তারপরে আমরা দুটি যানের দ্বারা বনে ভ্রমণ করছি। বয়ম বাহনাভ্যাম বনে ভ্রমামহ। ঠিক আছে, বয়ম বাহনাভ্যাম বনে ভ্রমামহ। এটা অনেকে কেউ কেউ করেছেন বনম করেছেন, এটা কিন্তু হবে না। ঠিক আছে, শুধুমাত্র গমন ক্রিয়া বোঝাবে, মানে কোনো একটি স্থান প্রাপ্ত করা, গতি বোঝাবে, মানে গমন বোঝাবে, সেখানে কিন্তু কর্ম হবে। কিন্তু ভ্রমণ মানে কিন্তু একটা, মানে একটা কোনো স্থানকে প্রাপণ করা নয়, জাস্ট ওখানে ভ্রমণ করা। ভ্রমণ করা মানে একটা কোনো, ধর রাম বিদ্যালয়ে যাচ্ছে, মানে তার লক্ষ্য হলো বিদ্যালয়। ঠিক আছে, সেই জন্য সেখানে কর্ম হচ্ছে, কিন্তু কিন্তু বনে ভ্রমণ করছে মানে
বনের মধ্যেতেই তারা আবার হাঁটছে, ঠিক আছে, তাই ওখানে কিন্তু অধিকরণই হবে, কর্ম হবে না, এটা কোনো লক্ষ্য প্রাপ্তি বোঝাচ্ছে না, ঠিক আছে। তাই এখানে কিন্তু কর্ম এই অধিকরণই হবে, বনে ভ্রমামহ, এটা ঠিকই আছে, ঠিক আছে। বনম ভ্রমামহ কিন্তু যারা করেছেন তারা ভুল করেছেন, ঠিক আছে। বয়ম বাহনাভ্যাম বনে ভ্রমামহ। 5 নম্বর বাক্য। 6 নম্বর বাক্য কি? গাছগুলি থেকে ফলগুলি পড়ছে, গাছগুলি থেকে ফলগুলি পড়ছে। বৃক্ষেভ্যঃ ফলানি নিপতন্তি, এটা পতন্তি করলেও হবে, নিপতন্তি করলেও প্রবলেম নেই, ঠিক আছে। বৃক্ষেভ্যঃ গাছগুলি, বহুবচন আছে, বৃক্ষেভ্যঃ ফলানি ফলগুলি পড়ছে, নিপতন্তি। হরিরা ঘোড়াগুলি থেকে পড়ছে, হরিয়াহ না, এটা হরায়াহ হবে, ঠিক আছে। হরিহি হরি হরায়াহ, ঠিক আছে। হরি শব্দের বহুবচন হরায়াহ। হরায়াহ ঘোড়াগুলি মানে অশ্বেভ্যঃ, এটা অপাদান আছে তাই পঞ্চমীর বহুবচন, ঘোড়াগুলি থেকে অপাদান ঘোড়া, তাই পঞ্চমীর বহুবচন অশ্বেভ্যঃ পতন্তি, হরায়াহ অশ্বেভ্যঃ পতন্তি। আমি প্রতিদিন গঙ্গা দেখি, অহম প্রত্যহম গঙ্গাম পশ্যামি, অহম প্রত্যহম গঙ্গাম পশ্যামি, ঠিক আছে। দুজন গুরু অনেকগুলি শিষ্যকে বলছে, গুরু শিষ্যান বদতঃ, গুরু শব্দের প্রথমা দ্বিবচন গুরু, গুরু শিষ্যান বদতঃ। আমি হাসছি, অহম হাসামি, ঠিক আছে, খুব ভালো হয়েছে। নেক্সট আমরা দেখি। দেখা সুকৃতি বর্ধন। আমরা চোখ দিয়ে ফলগুলি দেখছি, বয়ম নেত্রেণ ফলানি পশ্যামহ, ঠিক আছে। দুজন কৃষক বাড়ি থেকে মাঠে যাচ্ছে, কৃষক গৃহাৎ ক্ষেত্রে গচ্ছতঃ কিন্তু হবে না, কি হবে এখানে? গমনার্থ ধাতুর প্রয়োগ থাকলে কি হবে? কি হয় বলছি? ক্ষেত্রম। হ্যাঁ, কর্ম হবে, ঠিক আছে। যেখানে যাচ্ছে মানে ওই স্থানটা কিন্তু কর্ম হবে, আচ্ছা, ক্ষেত্রম ক্ষেত্রম। গচ্ছতঃ, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। কৃষকও বৃহৎ ক্ষেত্রম গচ্ছতঃ। বালিকারা দরিদ্রদেরকে ফলগুলি দিচ্ছে, বালিকাহ দরিদ্রেভ্যঃ ফলানি দদতি, ঠিক আছে। তোমরা দুজন রামকৃষ্ণ দেবকে পূজা করছো, ইউবাম হলন্ত হবে এখানে, ইউবাম, ইউবাম, এটা কিন্তু ইউবাম লেখা হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ 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 ইউবাম রামকৃষ্ণ দেবম পূজ্যথা তো হবে না, রূপটা কি দেয়া ছিল? ওই আমি লিস্টটা দিয়েছিলাম ধাতুর লিস্টে, ওখানে কি কি রূপ দিয়েছিল? পূজ ধাতুর, পূজয়তি। হ্যাঁ, পূজয়তি, তাহলে কি হবে? স্যার বানানটা না পয় দীর্ঘ বর্গীয় জ ছিল, উন্তস্ত ছিল, আলাদা ছিল, এবার ওটা জোড়া হবে কিনা ওটা আমার একটু সন্দেহ হচ্ছিল। জোড়া তো হবে না, জোড়া তো হবে না, কারণ আমরা যদি ভবতিকে যদি ভবথা করি, জাস্ট তি ওই ভাগটা চেঞ্জ হচ্ছে, তাই না? তি ভাগটা চেঞ্জ হচ্ছে, বাকিগুলো তো একই থাকছে। পূজয়থা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝেছি। পূজয়থা, ঠিক আছে, আলাদা হবে আর কি। হ্যাঁ আলাদা হবে, পূজয়তি থেকে পূজয়থা। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি। হ্যাঁ, আমরা দুটি যানের দ্বারা বনে ভ্রমণ করছি, বয়ম ইয়ানাভ্যাম বনে ভ্রমামহ, ঠিকই আছে, ঠিক আছে, বনে ভ্রমামহ। গাছগুলি থেকে ফলগুলি পড়ছে, বৃক্ষেভ্যঃ ফলানি পতন্তি, ঠিক আছে। তারপর নেক্সট আপনার কোথায় আছে? স্যার শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার এখন পাচ্ছি। হরিরা ঘোড়াগুলি থেকে পড়ছে, হরায়াহ অশ্বেভ্যঃ পতন্তি, ঠিক আছে। আমি প্রতিদিন গঙ্গা দেখি, অহম নিত্যম। নিত্যমটা ব্যবহার করা যেতে পারে, কিন্তু প্রতিদিনের ঠিক অনুবাদটা হলো না। প্রতিদিনম করলেও হতো, প্রতিদিনম বা প্রত্যহম, ঠিক আছে। নিত্যমটা ওই অর্থেই আসছে, অর্থটা আসছে, কিন্তু প্রতিদিনের অনুবাদটা কিন্তু হলো না, ঠিক আছে। তাহলে প্রতিদিনম অথবা প্রত্যহম এরকম করা যেত, ঠিক আছে। অহম প্রতিদিনম গঙ্গাম গঙ্গা পশ্যামি হবে না, কিন্তু কি হবে এটা? গঙ্গা পশ্যামি, গঙ্গাম হবে স্যার। হ্যাঁ গঙ্গাম পশ্যামি, তো
দুজন গুরু অনেকগুলি শিষ্যকে বলছে। গুরু এটা দীর্ঘও তো, দীর্ঘ কিন্তু হ্যাঁ লেখাটা- হ্যাঁ স্যার, দীর্ঘ, হ্যাঁ ওই সাধু থেকে দেওয়া। এটা কিন্তু হ্রস্ব হয়ে গেছে। ও দীর্ঘ লেখাটা কিন্তু এরকম আর একটু আরেকটু টানবে, এরকম আচ্ছা যাবে, আচ্ছা। মানে হুম, একটা এরকম দাড়ি বেরোবে, তার হুম। থেকে এইরকম যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। গুরু শিষ্যান বলছে পদতঃ, ঠিক আছে। আমি হাসছি, হাম হাসামি, ঠিক আছে। তারপর নেক্সট আছে, সবাই ঠিকই করেছেন মোটামুটি, আগের দিনের থেকে অনেক ঠিক আছে আজকে। এটা কার আছে? শেফালি নাথ আছেন? শেফালি নাথ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আমরা চোখ দিয়ে ফলগুলি দেখছি, বয়ম নেত্রেণ, এটা মূর্ধন্য হবে, বললাম প্রথমে, ঠিক আছে। র আছে, নেত্র, নেত্রতে র আছে না, তারপর একটা মূর্ধন্য হবে, নেত্রেণ ফলগুলি। এখানে কিন্তু ভুল হয়ে গেল আপনার, ঠিক করে নিয়েছি আমি, হ্যাঁ ঠিক করেছেন পরে, ঠিক আছে। ফলানি পশ্যামহ হবে। দুজন কৃষক বাড়ি থেকে মাঠে যাচ্ছে, কর্ষকও এটা কি করেছেন বোঝা যাচ্ছে না। হ্যাঁ বৃহতঃ। গৃহতঃ কেন করলেন? তা ওই ম্যাম শিখিয়েছিলেন বাড়ি থেকে এরকম। হ্যাঁ ঠিক আছে, ওটা হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু কি হয় মানে চলবে? হ্যাঁ, চলবে, এটা আলাদা প্রত্যয় করে হয়েছে, কিন্তু আমরা এখানে কি শিখছি? আমরা তো এখন এখানে কারক শিখছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেইটা পরীক্ষা করার জন্যই তো আমি বাক্যগুলো ওই দিচ্ছি। ব্র্যাকেটে যেটা লিখেছি ওটা হবে তাহলে? ওই আমি ওই জন্য দুটোই লিখেছি আর কি। কি লিখেছেন বৃহৎ, এটা আমি ঠিক বোঝা যাচ্ছে না। বৃহৎ, স্যার হ্যাঁ বৃহৎ। বলুন, অন্য কেউ কিছু বলছেন? স্যার দুজন কৃষকও কি হবে? দুজন কৃষক স্যার, ওটা কি কর্ষকও হ্যাঁ। হবে? হ্যাঁ, কৃষক, ওটা কর্ষকও বলা যায় আর কৃষক এটাও বলা যায়, ঠিক আছে। আচ্ছা ঠিক। মানে কৃষক শব্দের প্রয়োগ হয় আর কর্ষক শব্দের প্রয়োগ হয়। আর আপনি কিন্তু কয়ের রেফটা কিন্তু কয়ের ওপর হবে না, মূর্ধন্য ষয়ের ওপর হবে, কর্ষকও, ঠিক আছে, বুঝতে পারছেন? স্যার এটা কৃষকও, কৃষকও। কৃষকও, তাহলে তো এটা কয়ের রি তো নিচে রি হবে, ওপরে রি তো হবে না, রিটা কিন্তু এই নিচে হবে, ঠিক আছে। এখানেও গৃহ, কিন্তু নিচে রিটা হবে, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। ক্ষেত্রম এখানে আর ওই একার। বৃহৎ, হ্যাঁ গৃহাত, বৃহৎ ওইটাও ভুল হয়েছে তাহলে, হ্যাঁ নিচে হবে, নিচে নিচে। হবে, ঠিক আছে। ক্ষেত্রম একার, সে একার হবে, ক্ষেত্রম সত্রম করে যেতে হবে। হ্যাঁ একার হবে, একার। আচ্ছা তাহলে ঠিক আছে। বালিকারা দরিদ্রদেরকে ফলগুলি দিচ্ছে, বালিকাহা দরিদ্রেভ্যা ফলানি দদতি, ঠিক আছে। তোমরা দুজন রামকৃষ্ণ দেবকে পূজা করছো, ইউবাম কিন্তু নয়, হ্রস্ব, অন্তঃ হ্রস্ব, এটা অন্তঃ হ্রস্ব হবে? হ্রস্ব, হ্যাঁ। ও আচ্ছা। তুয়াম জুবাম জুয়ম, জুয়মটা দীর্ঘ, ঠিক আছে। ও মাঝখানে কেটে দিতে হবে, বটা কাটবো? না না, বটটা ঠিক ঠিকই আছে। ইউবাম এই অন্তঃ হ্রস্ব, এই দীর্ঘ করেছেন না, এটা হ্যাঁ এটা হস্যু হবে, তাই এটা তো? হ্রস্ব হবে, শুধু জুবাম হবে, ঠিক আছে। আচ্ছা, আমার এই রিকার্ডটা সবই গন্ডগোল হয়ে গেছে। রামকৃষ্ণ, এইটা গন্ডগোল হয়েছে, ঠিক আছে। এখানে কি করেছেন লেখাটা বুঝতে পারছি না। রামকৃষ্ণ। কেন রামকৃষ্ণ কেন? রামকৃষ্ণ দেবকে বলেছি, রামকৃষ্ণ দেবকে, এক বচন আছে তো। ও আচ্ছা আচ্ছা, রামকৃষ্ণ দেবম, দেব। ঠিক আছে। হ্যাঁ দূরে থাকা। আমরা দুটি যানের দ্বারা বনে ভ্রমণ করছি, বয়ম ইয়ানাভ্যাম বনে ভ্রমামহ। পেট কাটা ব নয় কিন্তু, এটা অন্তস্থ ব। ও ওই ওই বটা না? হ্যাঁ এটা একটু গন্ডগোল হয়ে, মানে চোখে দেখিনি তো, শুনে শুনে হচ্ছে না, ঠিক আছে, আচ্ছা। গন্ডগোল থেকে যাচ্ছে। গাছগুলি থেকে ফলগুলি পড়ছে, বৃক্ষেভ্যः ফলানি পতন্তি। হরিরা ঘোড়াগুলি থেকে পড়ছে, হরয়ঃ অশ্বেভ্যः পতন্তি। আমি প্রতিদিন গঙ্গা দিকে, আহম প্রত্যহ গঙ্গাম দৃশ্যতে, এটা আবার কি করে হয়ে গেল? স্যার এই দেখি আর দেখছি কি কোনো তফাৎ আছে? দেখি, এটা তো না, না, দেখি, হ্যাঁ দেখি থাকলেও একই, দেখি দেখছি একই, একই হবে। একই আচ্ছা প্রয়োগ হবে। ও দেখি তাহলে হবে এটা? পশ্চামি, তাই তো? হ্যাঁ, পশ্চামি। পশ্চামি। দুজন গুরু অনেকগুলি শিষ্যকে বলছে, কি হবে? গুরু শিষ্য বদতঃ, ঠিক আছে। আমি হাসি, অহম হাসামি, ঠিক আছে। আর আর আছে
স্যার ওটা হরায়ও বললেন নাকি হরয়ও বললেন? হ্যাঁ, হরায়াহ, হরিহি হরি হরায়হ। হরায়াহ। আমরা ইয়ে শব্দ বলেছি না, মুনি শব্দ, হ্যাঁ হ্যাঁ মুনিহি স্যার। মুনি মুনায়াহ, ওরকম হরায়াহ। ঠিক আছে। আচ্ছা, এরপর আছে হয়ে গেছে অমিত কুমার মজুমদার। আমরা চোখে ফলগুলি দেখি, ফলগুলি অয়ম নেত্রেনা প্লানি পশ্যাম। দুজন কৃষক বাড়ি থেকে মাঠে যাচ্ছে। বালিকারা দরিদ্রদেরকে ফলগুলি দিচ্ছে। হ্যালো হ্যালো। আচ্ছা, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। একটু আগে কিছু শুনতে পাচ্ছিলাম না স্যার, এই মাত্র এখন শুনে গেছি। আচ্ছা, ঠিক আছে। বলছিলাম বালিকা হাল, শুনতে পাচ্ছেন তো? হ্যালো, হ্যাঁ শোনা শুনতে যাচ্ছে? পাচ্ছি। আচ্ছা, এখানে বালিকাহা লিখেছেন না আপনি? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। বালিকা শব্দ পড়েছেন তো? বালিকা মানে হ্যাঁ, হ্যাঁ। আকারান্ত স্ত্রীলিঙ্গ, তাই তো? তার বহু বচনটা কি হবে? হ্যাঁ বালিকারা, বালিকা, বালিকা। ওটা ভুল হয়ে গেছে। বহু বচনটা বালিকা, হ্যাঁ, হঠাৎ। বালিকা। ওটা বালিকার পরে হ্যাঁ, বিসর্গটা দেওয়া উচিত ছিল। হ্যাঁ, হয়াকার হবে না, ওটা আমরা বিসর্গটা ওরকম উচ্চারণ হয়। হুম হুম হুম। ফলানি দদাতি কিন্তু নয়, দদাতি এক বচনে হয়, তাহলে কি হবে? কি হবে এটা? দদতি হবে, দদতি হবে। হ্যাঁ, দদতি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক, দদতি হবে। হ্যাঁ, শোনো। তোমরা দুজন রামকৃষ্ণ দেবকে পূজা করছো। ইউবাম, এখানে হলন্ত হবে, ঠিক আছে? এখানটা রামকৃষ্ণ দেবম অর্চাথা পূজায়থা, ঠিক আছে? আমরা দুটি যানের দ্বারা বনে ভ্রমণ করছি। বয়ম যা বাহনাভ্যাম, এই যে বনম হবে না, কিন্তু কি হবে বললাম? কি হবে এটা? বনে হবে। বনম হবে না। হ্যাঁ, বনে হবে, হবে। বনে বললেন, বনে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। গাছগুলি থেকে ফলগুলি পড়ছে। ঋক্ষেভ্যা ফলানি পতন্তি। হরিরা ঘোড়াগুলি থেকে পড়ছে। হরয়ঃ অশ্বেভ্যা পতন্তি। ঠিক আছে। আপনারা একটা পেজ আছে। হুম। আমি প্রতিদিন গঙ্গা দেখি। অহম প্রতিদিনম গঙ্গাম পশ্যামি। ঠিক আছে। দুজন গুরু অনেকগুলি শিষ্যকে বলছে। দ্বে গুরু, দ্বে করার দরকার নেই, ঠিক আছে? গুরু করলেই তো বোঝা যাচ্ছে। আচ্ছা। গুরু শিষ্যান বদতঃ। আমি হাসছি, অহম হাসামি। ঠিক আছে। এবার একটা বিষয় ঠিক আছে। এখানে খেয়াল রাখুন, সংস্কৃতে সন্ধি হয়, ঠিক আছে? সন্ধি বলতে আচ্ছা। এই যে মকারের পরে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে কিন্তু মকারটা অনুস্বার হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা। ময় হলন্ত, এমনি মকার নয়, কিন্তু ময় হলন্তের পরে যদি কখনো
ব্যঞ্জন বর্ণ থাকে পরে, ঠিক আছে? হ্যাঁ। ধরুন এখানে অহম প্রতিদিনম, তাই তো? হ্যাঁ। অহম ময় হলন্ত আছে, তারপর হ্যাঁ। প আছে, পটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তাহলে কিন্তু এটা হ্যাঁ। অহম, এটা কিন্তু অনুস্বার হয়ে যাবে, ঠিক আছে? আপনি যখন বাক্যে আচ্ছা। লিখবেন অনুস্বার করে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা এটা আচ্ছা এটা যদি আবার স্বরবর্ণ থাকে অহম অহম অদ্য থাকে যদি, তাহলে কিন্তু একই থাকবে, ময় হলন্তই থাকবে। আচ্ছা আচ্ছা ব্যঞ্জন পূর্ণ থাকলে অনুস্বার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা স্যার এটা আর একবার বলবেন স্যার, কি বলবেন? কোন শব্দের শেষে যদি ময় হলন্ত থাকে এবং তার পরের শব্দের শুরুতে যদি ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে সেই ময় হলন্তের অনুস্বার হয়ে যায়। বুঝা গেছে? আচ্ছা স্যার, হ্যাঁ। যেমন অহম প্রতিদিনম বললাম, অহম এই শব্দের শেষে এই ময় হলন্ত আছে এবং তারপরের শব্দের ব্যঞ্জন দিয়ে শুরু হচ্ছে, ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হচ্ছে প্র, তাই ওই ময় হলন্তের অনুস্বার হয়ে যায়, ঠিক আছে? অহম প্রতিদিনম। বোঝা গেছে? বোঝা গেছে? এটা প্রতিদিনের সঙ্গে অনুসার হবে না, প্রতিদিনং এরম হবে না? না, অহম 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 এখানেও হচ্ছে, ও প্রতিদিনম এখানেও গ পরে আছে, তাই এটাও হয়ে যাবে, এটাও হয়ে যাবে। আবার গঙ্গাম কশ্যপ এখানেও প পরে আছে, তাই গঙ্গাম এটাও হয়ে যাবে, এটাও হয়ে যাবে। ও এগুলো ম না হয়ে অনুসার হবে, তাই তো? অনুস্বার হবে। এটা আবার যদি গঙ্গামটা শেষে থাকতো, একদম শেষে, তাহলে কিন্তু হতো না। পশ্যামি গঙ্গাম যদি থাকতো এরকম, তাহলে কিন্তু হতো না। কখন হবে? যখন পরে কোনো ব্যঞ্জন বর্ণ থাকবে, ঠিক আছে? তখনই কিন্তু অনুস্বার হয়ে যাবে ময়ের। স্যার হ্যাঁ বলুন। বলছি যদি ওটা বাক্যের মধ্যে থাকে, যদি ধরুন পূর্ণচ্ছেদ থেকে যায়, হ্যাঁ, তাহলে তারপর কি সে পরে বা শব্দের অক্ষরটাকেই ধরবো? না না না, না পূর্ণচ্ছেদ হয়ে গেলে কিন্তু ওটা বাক্য শেষ হয়ে গেল, তখন আর হবে না, ঠিক আচ্ছা, আছে? তখন কি হবে? তখন ময় হলন্তই থাকবে। যেমন যদি এখানে বলা হতো অহম প্রতিদিনম পশ্যামি গঙ্গাম, হ্যাঁ, এখানে কিন্তু ময় হলন্তই থাকতো, আচ্ছা। ঠিক আছে? কিন্তু স্যার পশ্চামি তো তো পটা তো ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ, পটা ব্যঞ্জন বর্ণ, কিন্তু আমি যদি পশ্যামির পরে গঙ্গা শব্দটাকে লিখি, হ্যাঁ অহম প্রতিদিনম পশ্যামি গঙ্গাম এরকম লিখি, হ্যাঁ ঠিক আছে? তাহলে শেষ শব্দ কি হলো? গঙ্গাম, তাই তো? হ্যাঁ। গঙ্গামের পর কি আর কিছু ও, শব্দ এখানে আছে? এখানে গঙ্গামের মানে গঙ্গামের যেটা হচ্ছে সেটা ময় হলন্ত না হয় অনুস্বার হবে, তাই তো? এখানে এবার কি হবে? কারণ পরে প আছে। হ্যাঁ 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 যদি এই গঙ্গম শব্দটা শেষে থাকতো, পশ্চিমী যদি না থাকতো, এই বাক্যে যদি পশ্চিমী নেই ধরুন, হ্যাঁ, গঙ্গামের পর বুঝতে হলন্ত আছে, তাহলে কিন্তু মই থাকবে, ঠিক আছে? তাহলে এখানে অহম হসামি, এখানেও কিন্তু একই হবে, অনুস্বার হয়ে যাবে, ঠিক আছে? হুম হুম ঠিক আছে, তাহলে হলো এটা। তাহলে সবাই বাকিরা ঠিক করে নিয়েছেন মোটামুটি? আজকে এগুলো সহজই ছিল, মানে সহজ ছিল মানে শক্ত ছিল, কিন্তু আপনারা ঠিকই করেছেন সবাই। দুটো ছোট জায়গায় ভুল হয়েছে, ঠিক আছে? আগের দিনের তুলনায় অনেক ভালো হয়েছে সকলের, ঠিক আছে? বাকিরা ঠিক করে নিয়েছেন তো? হ্যাঁ স্যার করে। আর কারো কিছু প্রশ্ন এই বিষয়ে? স্যার পরের দিন মানে নেক্সট দিন আরো স্যার কিছু দিয়ে দিলে ভালো হয় স্যার, আমরা একটু হ্যাঁ। প্র্যাকটিস করি। ঠিক আছে, দিয়ে দেবো, প্রবলেম নেই। আচ্ছা, আজকে আমরা প্রথমে একটা দুটো শব্দরূপ করবো, তারপর হ্যাঁ বলছে রামকৃষ্ণ দেবকে পূজা করছে, পূজা করা অর্থে অর্চ ধাতু এবং পুজ ধাতু দুটোই হবে তো? হ্যাঁ, দুটোই হতে পারে, ঠিক দুটোই আছে। হবে, ঠিক আছে? স্যার একটা প্রশ্ন আছে। বলুন। হ্যাঁ স্যার, বলছি লাস্টের সেন্টেন্সটা আমি হাসছি, তো অহম হসামি, তো স্যার এখানে আমি করেছিলাম অহম অহং হসন অস্মি, যেমন অহম কুশলী অস্মি, তো ওই সেন্সে আমি করেছিলাম অহম হসন অস্মি, তো এটা কি ঠিক হবে? হ্যাঁ, এটা ঠিক, কিন্তু এটা একটা প্রত্যয় ব্যবহৃত হয়েছে, সত্যি প্রত্যয়, ঠিক আছে? হ্যাঁ ঠিকই আছে, কিন্তু ওটা আমরা এখনো শিখিনি, ওটা যে কন্টিনিউয়াস টেন্স বোঝালে ওটা ব্যবহৃত হয় বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, মানে আপনি ওই যে প্রথম দিন শিখেছিলেন না যে অহম কুশলী অস্মি, হ্যাঁ তো আমি সেইভাবেই মানে করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা করাই যায়, ওটা বাক্য ভুল নয়, কিন্তু ওটা অন্য প্রত্যয় মানে প্রত্যয়ের ব্যবহার করে হয়েছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ওটা আমরা শেখানো হবে, ওগুলো আপনাদের,
ঠিক ওই ঠিক পুত্রটাও ঠিক শেখানো হবে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, আমরা তার আগে হ্যাঁ বলুন বলুন। স্যার হ্যাঁ, প্রতিদিনকে যদি দিনম দিনম করি এটা কি ভুল হবে স্যার? হ্যাঁ দিনম দিনম করা যাবে না, প্রতিদিনমই করতে হবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আজকে একটা ধাতুরও পাঠ করব। আমরা এখনো পর্যন্ত ভূ ধাতু পড়েছি, লট লকারটা আমরা জানি কি রূপ হয়। ভূ ধাতু লট লকারে কেউ একজন বলুন দেখি পুরো রূপটা। ভবতি ভবতি, ভবতঃ, ভবন্তি, হ্যাঁ, ভবসি, ভবতঃ, ভবথা, ভবামি, ভবাবহ, ভবামহ। হ্যাঁ ঠিক আছে, এরকম রূপ হয়, ঠিক আছে। এরপর আমরা, এটা হচ্ছে পরস্ময়ী পদী ধাতু। ধাতু হচ্ছে তিন প্রকারের হয় ধাতুর রূপ। একটা হচ্ছে পরস্ময়ীপদী, একটা হচ্ছে আত্মনেপদী, আর একটা হচ্ছে উভয়পদী, মানে পরস্ময়ীপদীও হয় আত্মনেপদীও হয়, ঠিক আছে। এবার পরস্ময়ীপদী মানে তার রূপটা কিরকম হয় আমরা দেখলাম, ওই তি তস অন্তি এরকম রূপটা হয়, ঠিক আছে। তি তস অন্তি এরকম টাইপের রূপটা হয়। ভবতি ভবতা ভবন্তি, ভবসি ভবথা ভবথা, পঠতি পঠতা পঠন্তি, অর্চতি অর্চতঃ অর্চন্তি, গচ্ছতি গচ্ছতঃ গচ্ছন্তি, এইরকম টাইপের, ঠিক আছে। আত্মনেপদের কিন্তু রূপটা এইরকম হবে না। যেটা তো আত্মনেপদ হয় তার কিন্তু রূপটা আলাদা হয়, ঠিক আছে। কিরকম হয় আমরা আজকে তার একটা পড়বো। আচ্ছা, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে। তাহলে ভূ ধাতু আমরা পড়েছিলাম, তারপর সেব ধাতু পড়বো, সেব ধাতু, ঠিক আছে। আমি একবার পাঠ করছি, একজন আনমিউট করে যাকে বলবো সে পড়বেন, ঠিক আছে, দুবার করে। আর আপনারা সবাই দুবার করে বলবেন। প্রথমে বলুন অনুরাধা নাথ মহোদয়া, আপনি বলুন, আনমিউট করুন। অনুরাধা নাথ, নো রেসপন্স। তাহলে ছন্দা বেরা, আপনি বলুন। পড়ছি আমি, ঠিক আছে। তেব ধাতোঃ আত্মনেপদিনঃ লট লকারস্য রূপাণি। ধাতু শোনা গেল না ঠিক, কিন্তু আপনার কথাটা কানেকশন প্রবলেম আছে একটু হয়তো। আচ্ছা আচ্ছা, অন্য কেউ বলুন, কানেকশন একটু প্রবলেম আছে। জুলি পালি মহোদয়, আপনি বলুন। শেপ ধাতোঃ আত্মনেপদিনঃ লট লকারস্য রূপাণি। আর একবার। শেপ ধাতোঃ আত্মনেপদিনঃ লট লকারস্য রূপাণি। ঠিক আছে, তারপর কেয়া সরকার মহোদয়া, আপনি বলুন। সেবতে, সেবেতে, সেবন্তে। সেবতে, সেবেতে, সেবন্তে, সেবতে, সেবেতে, সেবন্তে। सेवसे, सेवेथे, सेवध्वे। सेवसे, सेवेथे, सेवध्ये, सेवसे, सेवेथे, सेवते।
सेवे सेवावहे सेवामहे सेवे सेवावहे सेवामहे सेवे सेवावहे सेवामहे। ঠিক আছে, মৌসুমী পাত্র মহোদয় আপনি পুরোটা পাঠ করুন একবার। सेव धातोः आत्मनेपदिनः लट् लकारस्व रूपाणि सेवते सेवेते सेवन्ते सेवसे सेवेथे सेवध्वे सेवे सेवावहे सेवामहे। ঠিক আছে, তাহলে এই রকম কিন্তু রূপটা চলছে আত্মনেপদে। ঠিক আছে, পরস্মৈপদে কিরকম পেলাম, ভবতি ভবতাহ ভবন্তি এরকম রূপগুলো হয়। তখন সে ধাতুর কিন্তু মানে আত্মনেপদী ধাতুর কিরকম হয়, সে বতে মানে ধাতুর সঙ্গে তে এতে অন্তে এরকম যোগ হয়। সে বতে যদি ধাতু থাকতো এরকম ধাতু থাকতো, যদি ইয়জ ধাতু ইয়জ, তাহলে কিরকম রূপটা হতো বলতে পারবেন কেউ? ইয়জ ধাতু ইয়জ, আত্মনেপদী ইয়জ ধাতু। হ্যাঁ বলুন। আচ্ছা বলবো। অমিয় কুমার দাস মহোদয় আপনি বলুন। আচ্ছা, यजते यजेते यजन्ते হ্যাঁ यजसे यजथे यजध्ये হ্যাঁ यजे यजावहे यजामहे। হ্যাঁ, ঠিক আছে, এরকম রূপগুলো হবে। ঠিক আছে, আত্মনেপদী যা ধাতু হবে এইরকম রূপগুলি কিন্তু হবে। ঠিক আছে, তাহলে এই দুটো ধাতু কিন্তু এই দুটো অন্তত রূপ আপনারা মুখস্থ করে রাখুন, ভূ ধাতুর লট লকারটা এবং সেব ধাতুর লট লকারটা। ঠিক আছে, তাহলে পরস্মৈপদ আত্মনেপদ যে কোনো ধাতুর কিন্তু লট লকারটা আপনারা করতে পারবেন। স্যার একটা কথা জিজ্ঞেস করবো, হ্যাঁ অবশ্যই। এই যে এই আত্মনেপদের কোনো কি মিনিং এর ডিফারেন্স আছে? মিনিং এর কোনো আলাদা মানে হয় নাকি, মানে কখন ব্যবহার হবে তাদের? না না, আত্মনেপদের কোনো আলাদা মিনিং নেই। ঠিক আছে, কিছু ধাতু আছে পরস্মৈপদ স্বভাবত তাদের ওরকম রূপ হয়। কিছু ধাতু আছে আত্মনেপদ, কিছু ধাতু আছে উভয় পদ। আচ্ছা, তাদের মানে ক্ষেত্রে কিছু বিশিষ্ট মিনিং আছে। ও এটাতে মিনিংটা একই থাকবে তাই তো? এটাতে ওরকমই মিনিং, থাকবে? হ্যাঁ এটাতে মিনিং একই একই আছে। থাকবে। আচ্ছা, মানে আমাদের মানে আমরা তো বুঝতে পারবো না যে কোনটা আত্মনেপদ পরস্মৈপদ, মানে এক্সাম্পল দেখে মনে রাখতে হবে হ্যাঁ তাই তো? এক্সাম্পল দেখে মনে রাখতে হবে কোনটা কোন ধাতু, ওরকম দেখে বোঝা যাবে। স্যার আগের দিন আপনি যেটা বলছিলেন যে যদি এরকম হয় যে কাজটা অন্য কেউ করছে, এরকম বোঝালে সাধারণভাবে পরস্মৈপদী হয়, আর কাজটা নিজে নিজে করছি এরকম যদি ভাবটা হয় তাহলে আত্মনেপদী হয়। এটা হ্যাঁ স্যার আগের দিন আপনি এরকম হ্যাঁ বলছিলেন যে বলেছিলাম। ঠিক সাধারণভাবে আছে, তাহলে ওটা একটু বলেই নি ভালো করে। ঠিক আছে, তাহলে আমি বললাম সবাই ভালো করে শুনুন। ঠিক আছে, 3 প্রকার ধাতু হচ্ছে কি কি? পরস্মৈপদী এটা একটা প্রকার, যেমন ভূ ধাতু, ভবতি ভবতা ভবন্তি, পট ধাতু। ঠিক আছে, আমরা আরো দেখেছি গম ধাতু, এটসেট্রা এটসেট্রা। কিছু ধাতু আছে আত্মনেপদী। ঠিক আছে, যেমন সেব ধাতু, ইয়জ ধাতু, ইয়জটাও বলা যাবে না, এদ ধাতু, এ ধতে এ ধেতে এ ধন্তে এরকম রূপ হয়। ঠিক আছে, এরকম কিছু ধাতু আত্মনেপদী। কিছু ধাতু আছে পরস্মৈপদী, মানে তাদের কিন্তু দুটি রূপই হয়। ধরুন যেমন ইয়জ ধাতু বললাম, তার কিন্তু ইয়জতি ইয়জতহ ইয়জন্তি এরকম রূপটাও হয়, ইয়জতে ইয়জেতে ইয়জন্তে এরকম রূপটাও হয়। যেহেতু তা আত্মনেপদীয় হয় পরস্মৈপদীয় হয়, তাই তাকে বলা হয় উভয়পদী ধাতু। তাহলে 3 প্রকার ধাতু পেলাম কি কি? একটা হচ্ছে পরস্মৈপদী, একটা হচ্ছে আত্মনেপদী, একটা হচ্ছে উভয়পদী। তাহলে পরস্মৈপদী কখন ব্যবহার হবে কোনো নিয়ম নেই, কারণ যখন পরস্মৈপদী ধাতুর অর্থ আছে পরস্মৈপদী ধাতু প্রয়োগ হবেই। তখন যদি আমি বলি পড়ছি, তাহলে ওখানে আর কিছু দেখতে হবে না, পড়ছি মানে পট ধাতু প্রয়োগ হবে, ব্যাস পটতি রূপটাই প্রয়োগ হবে। আত্মনেপদী ধাতু কখন প্রয়োগ হবে? আত্মনেপদী ধাতু যখন অর্থ বোঝাবে তখন আত্মনেপদী ধাতু প্রয়োগ হবে। যদি আমি বলি সেবা করছে, রাম সেবা করছে, রাম সেবাতেই প্রয়োগ হবে, আর কিছু দেখা হবে না সেখানে। তাহলে আপনাদের প্রশ্ন স্যার, তাহলে আপনি বলেছিলেন যে নিজের বোঝালে বা অপরের বোঝালে এইসব কখন আসবে? ওগুলো আসবে উভয়পদীর ক্ষেত্রে। ঠিক আছে, যে ধাতু কিন্তু শুধুমাত্র আত্মনেপদী তার ক্ষেত্রে কিন্তু ওইসব কিচ্ছু দেখা হবে না। সেব ধাতুর প্রয়োগ হবে মানে সেবতের রূপটাই প্রয়োগ হবে।
কারণ তার অপশানই নেই আর। ভূধাতু কোথাও প্রয়োগ হবে যদি আমাদের প্রসঙ্গ আসে এখানে ভূধাতুর প্রয়োগ হবে, তাহলে তো ভূধাতুর একটাই রূপ হয় ভবতি, তাহলে ভবতিতেই প্রয়োগ হবে। আর কোনো প্রশ্নই সেখানে জাগছে না, কোনো আকাঙ্ক্ষাই জাগছে না। যে কোনো একটা প্রসঙ্গ হলে একটা বাক্য আছে যেখানে সেব ধাতুর প্রয়োগ হবে, তাহলে সেখানে তো সেব ধাতুর একটাই রূপ হয় সেবতে, তাই অন্য কিছু প্রয়োগ হবে কিনা সে আকাঙ্ক্ষা আমাদের আসছেই না। তাহলে আকাঙ্ক্ষাটা কোথায় আসবে? যে ধাতু উভয় পদী হবে। ধরুন ইয়জ ধাতু, একটি বাক্য আছে ব্রাহ্মণ যাগ করছে, ব্রাহ্মণ যাগ করছে, সেখানে ইয়জ ধাতুর প্রয়োগ হবে। ইয়জ ধাতু তো উভয় পদী, তার দুটো রূপ হয়, ইয়জতি আবার ইয়জতে, তাহলে কোনটার প্রয়োগ হবে? এই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রশ্নটা এলো। বোঝা গেল কি বলতে চাইছি আমি? হ্যাঁ স্যার। স্যার আরেকবার বলুন। হ্যাঁ, আচ্ছা। মানে কি আপনি বলছেন যে আরেকবার যোগ্য বলুন। আমিও করতে পারি, ব্রাহ্মণও করতে পারেন, সেই জন্য উভয় ওটাই পদী, বলছি এটা বলছি বলছেন? হ্যাঁ বলছি, আমি বললাম এই যে আকাঙ্ক্ষাটা আসবে যে কখন করব আত্মনেপদ কখন পরস্মীপদ, এই প্রশ্নটা তখনই হবে যখন দুটো অপশন থাকবে আমাদের কাছে, তাই তো? একটা ধাতুর যদি দুটো রূপই সম্ভব হয় তখন আমাদের চুজ করতে কখন হয়? অপশন থাকলে তো চুজ করতে হয়, তাই না? আপনার যদি একটাই আছে যে কোনো জিনিস, তা সেখানে তো আর আপনার ভাবনা চিন্তার বিষয় নেই, ওইটাকে আপনি নেবেন, তাই তো? একটা দোকানে আপনি গিয়ে যদি শুধুমাত্র চকোলেট ফ্লেভার আইসক্রিমই পাওয়া যায়, তাহলে আপনাদের কাছে কিছু ভাবতে হবে না। আর যদি সেখানে কোনো দোকান অ্যাভেলেবেল না থাকে, আপনি চকোলেটই নেবেন। যেখানে 3-4টে ফ্লেভার আছে আপনি তখন ভাববেন যে চকলেট নেবো না স্ট্রবেরি নেবো না ভ্যানিলা নেবো, এইসব ভাববেন তখন, তাই তো? তাহলে যে ধাতু শুধুমাত্র আত্মনেপদ সেখানে তো আর প্রশ্ন আসছেই না, সেখানে সেবতের রূপটাই প্রয়োগ হবে, ওখানে আর কিছু দেখা হবে না। যে ধাতুটা উভয় পদী, ঠিক আছে, যেমন ইয়জ ধাতু, পচ ধাতু, পচতি হয় পচতে হয়, ঠিক আছে? এই সমস্ত ধাতুগুলির ক্ষেত্রে যেগুলো উভয় পদী তার কিন্তু দুটো রূপ অ্যাভেলেবেল আছে, দুটো অপশন আছে। আমি পচতি প্রয়োগ করতে পারি, পচতে প্রয়োগ করতে পারি, তাহলে তখন কোনটা করব? সেই ক্ষেত্রে উত্তরটা আসবে, যে উত্তরটা আপনারা জানেন বা আমি বলবো সেই উত্তরটা আসবে। তাহলে কি বলতে চাইলাম তখন বুঝতে পেরেছেন কি? যে উভয় পদী ধাতুর ক্ষেত্রেই কিন্তু এই প্রশ্নটা আসবে যে কোথায় আত্মনেপদে প্রয়োগ হবে, কোথায় পরস্মীপদ প্রয়োগ হবে, ঠিক আছে? শুধুমাত্র আত্মনেপদী যে ধাতু অথবা শুধুমাত্র পরস্মীপদী যে ধাতু, সেখানে কিন্তু এই প্রশ্নর কোনো জায়গাই নেই। বোঝা গেছে? হ্যাঁ স্যার, তাহলে এখানে সেব ধাতুটা আত্মনেপদী, মানে এর কোনো বিকল্প নেই। না, তাহলে সেব ধাতু আমরা যেখানে সেবা করা অর্থ সেবা করা বোঝে, সেখানে সেবতেই সেবাতেই হয়। প্রয়োগ হবে, ঠিক আছে? হ্যাঁ সেখানে কি নিজের বোঝাচ্ছে পরে বোঝা এসব কোনো প্রশ্ন আসবেই না, কারণ এখানে সেবতের রূপটাই হয়, তাই না? যাই বোঝাক সেবতের রূপটাই আমাকে প্রয়োগ করতে হবে, আর কোনো রূপ অ্যাভেলেবেল নেই আমার কাছে, অপশন নেই আমার কাছে। তাহলে আচ্ছা। স্যার তাহলে স্যার আমাদেরকে এটা মনে রাখতে হবে কোনগুলো পরস্মৈপদী, কোন আত্মনাত্মী, কোনগুলো উভয়পদী। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ। এটা কিন্তু ওই সংস্কার দিয়ে মনে রাখা যাবে, মানে ওই হ্যাঁ। জাস্ট পড়ে 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 পড়ে। ঠিক, ঠিক। এবার আসছে উভয়পদী ধাতু, তাহলে আছে দুটো অপশন আছে, সেখানে কোনটা হবে? তার উত্তর হলো যেখানে যে কাজটি করব সেই ক্রিয়ার যে ফল, সেই ক্রিয়ার যে জন্য ক্রিয়াটি করছি, যে কোনো কাজ তো কোনো একটি উদ্দেশ্যে করা হয়, কোনো একটি ফল পাওয়ার জন্য করা হয়, ঠিক আছে? তাহলে সেই ক্রিয়ার যে ফল সেটা যদি আত্মগামী হয়, আত্মগামী মানে সেই ক্রিয়ার যে কর্তা, মানে যে কাজটি করছে সেই কর্তাই যদি সেই ফলটা পায়, তাহলে সেখানে আত্মনেপদী রূপটার প্রয়োগ হবে। মানে কি? ধরুন ব্রাহ্মণ নিজের বাড়িতে যজ্ঞ করছে, ব্রাহ্মণ নিজের বাড়িতে যজ্ঞ করছে, নিজের জন্য, নিজের বাড়িতেই পুজো আছে, মানে একটা কোনো হোম হচ্ছে, যজ্ঞ হচ্ছে, নিজের বাড়িতে সে নিজের জন্যই যজ্ঞটা করছে। সেই যজ্ঞের যে ফল পূর্ণরূপ যে ফল পূর্ণ হবে বা যা হবে, যজ্ঞের যে ফল আছে অদৃষ্ট যে ফল, সেটা কে পাবে? সেই ব্রাহ্মণই পাবে, তাই তো? কারণ তার বাড়িতে যজ্ঞ করছে, সেই পয়সা খরচা করে কিন্তু যজ্ঞ করছে, ঠিক আছে? এক মিনিট একটু জল খেয়ে নিই। তাহলে যেখানে ব্রাহ্মণ নিজের বাড়িতেই যজ্ঞ করছে, নিজেই টাকা খরচা করে, সেখানে অবশ্যই নিজে যখন টাকা খরচা করে যজ্ঞটা করছে, তাহলে সেই যজ্ঞের ফলটাও নিজেই পাবে, স্বাভাবিক। তাহলে
ব্রাহ্মণ নিজের বাড়িতে যজ্ঞ করছে, এরকম যখন বোঝাবে, এরকম যখন বাক্য থাকবে, সেখানে কিন্তু ক্রিয়া কি ক্রিয়া? যাগ ক্রিয়া। সেই ক্রিয়ার ফল কি? আমি যদি বলি স্বর্গ ফল ধরলাম, যে এই যজ্ঞ করলে স্বর্গ প্রাপ্ত হবে, জ্যোতিষ্ঠম যজ্ঞ, স্বর্গ প্রাপ্ত হবে। তাহলে সেই স্বর্গ প্রাপ্তটা কে করবে? সেই ব্রাহ্মণই কিন্তু করবে, তাই তো? কারণ ব্রাহ্মণই তো যজ্ঞটা করাচ্ছে, নিজেও করছে, এবার কিন্তু টাকা পয়সা খরচাটা কে করছে? সেই যজ্ঞের জন্য যা যা আয়োজন সে নিজেই করছে। তাহলে সেই ক্রিয়ার ফলটা কে পাবে? ব্রাহ্মণ নিজেই পাবে। তাহলে ক্রিয়ার ফলটা আত্মগামী হলো, ঠিক আছে? আত্ম মানে নিজের দিকে গেল, নিজের কাছে গেল, তাই সেখানে কি হবে? আত্মনে পদ। দেখুন কথাটার মধ্যেই আছে আত্মনে, আত্মা মানে নিজে, তাই তো? আত্মনে মানে নিজের জন্য, তাই আত্মনে পদ সেখানে প্রয়োগ হবে, ঠিক আছে? যেখানে কি বললাম, ক্রিয়ার ফলটা কর্তা নিজেই পাবে, যখন সেখানে আত্মনে পদে প্রয়োগ হবে। কখন? যেখানে উভয় পদী ধাতু, সেই ক্ষেত্রে যে ধাতু উভয় পদী, যা দুটো রূপ অ্যাভেলেবেল আছে, যে কোনো একটা রূপ আমরা বাক্যে প্রয়োগ করব, সেখানে কোনটা করব সেই প্রশ্নে কিন্তু এই উত্তর দেয়া হচ্ছে, ঠিক আছে? কি উত্তর দেয়া হলো? যে যখন ক্রিয়ার ফলটা আত্মগামী হবে, মানে কর্তৃগামী, যে কাজটা করছে সেই ফলটা পাবে, তখন কিন্তু আত্মনে পদ হবে। নামটা দিয়ে বোঝা যাচ্ছে আত্মনে পদ। আত্মনে মানে আত্মা মানে নিজে, আত্মনে পদ মানে নিজের ফলটা পাবে। আর যেখানে ফলটা কিন্তু অন্য কেউ পাবে, ধরুন আপনার বাড়িতে যজ্ঞ হচ্ছে, আপনি ব্রাহ্মণ নয়, আপনার বাড়িতে যজ্ঞ হচ্ছে, কোন এক ব্রাহ্মণকে দিয়ে যজ্ঞ করাতে হবে, তাহলে কোন এক ব্রাহ্মণ এসে যজ্ঞ করছে, যজ্ঞর কিন্তু আয়োজন সব আপনিই করেছেন, ব্রাহ্মণ খালি দক্ষিণা নিয়ে যজ্ঞটা করবে, তাহলে সেই যজ্ঞের ফলটা কে পাবে? যজমান মানে আপনি পাবেন, তাই তো? যে যজ্ঞটা করা হচ্ছে, যার বাড়িতে আয়োজন হচ্ছে, যে আয়োজন করেছে যজ্ঞটা, সেইভাবে যজ্ঞের ফল, যে পুণ্য বা স্বর্গ যাই যজ্ঞের ফল হয় সেই পাবে। ব্রাহ্মণ কি পাবে? দক্ষিণাটা পাবে, যা যা চাল ডাল দক্ষিণা দেওয়া হবে সেটা ব্রাহ্মণ নিয়ে বাড়ি চলে যাবে যজ্ঞের পরে, তার আর কোনো সম্বন্ধ নেই। ওই ক্রিয়ার মানে যজ্ঞের ফলটা কে পেল? অন্য কেউ। করছে কিন্তু ব্রাহ্মণ, যজ্ঞটা করছে কিন্তু ব্রাহ্মণ, কিন্তু ফলটা পাচ্ছে অন্য কেউ, যে করাচ্ছে সে ফল পাচ্ছে। এখানে কিন্তু ক্রিয়ার ফলটা পরগামী, তাই তো? আত্মগামী নয়। যে কর্তা সে কিন্তু ফল পাচ্ছে না, অন্য কেউ পাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু পরস্মৈ পদ হবে, ঠিক আছে? তাহলে যদি বলা হয় ব্রাহ্মণ নিজের বাড়িতে যজ্ঞ করছে, প্রয়োগ হবে ব্রাহ্মণ না হয় যজাতে। যদি ব্রাহ্মণ অন্য কারোর বাড়ি গিয়ে যজ্ঞ করে আসছে, কি হবে? ব্রাহ্মণ না হয় যজতি, জানো? হ্যাঁ সকলে ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে কিন্তু এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ বলুন। তাহলে মানে এটা কর্তা বলতে এটা মানে বাক্য দেখে আমাদেরকে বুঝতে হবে যে সেই কর্তাটা সেই ফলটা পাচ্ছে কিনা, তাই তো? একদম বাক্য থেকেই বুঝতে হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, আর দুটো উদাহরণ দিলে ভালো হয়। হ্যাঁ, ধরুন পচ ধাতু, রান্না করার অর্থে পচ ধাতু। ধরুন আপনি বাড়িতে একা আছেন, আপনি নিজের জন্যই রান্না করছেন, ঠিক আছে? বাড়িতে আপনি একা, আর কেউ নেই, নিজের জন্য রান্না করছেন, তাহলে সেখানে কিন্তু প্রয়োগটা হবে অহম পচে, উত্তম পুরুষে অহম উদানম পচে, এরকম প্রয়োগটা কিন্তু হবে। সেখানে কিন্তু পচামি প্রয়োগটা কিন্তু ভুল, বোঝা গেল? প্রয়োগটা কিন্তু আমরা করে থাকি, এখন অতটা দেখা হয় না, কিন্তু ব্যাকরণ দৃষ্টিতে দেখতে চাইলে কিন্তু ওই পচামি প্রয়োগটা কিন্তু ভুল। কারণ ওই ফলটা সম্পূর্ণ আপনিই পাবেন, তাই না? আপনি রান্না করে তো অন্য কাউকে খাওয়াবেন না, আপনি নিজেই খাবেন। এমনি পচামি মানে রান্না করছি, সেখানে অন্যের জন্য হবে, নিজেও খেতে পারেন কিন্তু অন্যরাও খাবে, ঠিক আছে? সেখানে কিন্তু পরস্মৈপদী হবে। ধরুন আপনি বাড়িতে আছেন বা অন্য কারোর জন্য রান্না করছেন, পচামি বা পচতি প্রয়োগটা হবে সেখানে, ঠিক আছে? পচতে প্রয়োগটা কিন্তু হবে তনুশ্রী পচতে, প্রয়োগটা কখন হবে? বোঝা হবে যে তনুশ্রী কিন্তু নিজের জন্যই রান্না করছে, ঠিক আছে? এইরকম বুঝতে হবে। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। বুঝা গেছে? তাই কিন্তু আত্মনে সেবতে, আত্মনে পদিয়ে হলো মানে এখানে কিন্তু ফলটা আত্মগামী, এটা কিন্তু বোঝার কোনো জায়গা নেই। কেন?
সেবত এখানেও তো আত্মনেপদী, তাহলে এখানেও কিন্তু ফলটা কি আত্মগামী? না, এটা এটা কি এটা আত্মনেপদেই ধাতু। এটা কিন্তু আত্মনেপদী ধাতু, তাই কিন্তু ওইসব ব্যাপারে এখানে আসবেই না। না, এটা উভয়পদী নয় যেহেতু। তাই আপনি শুধু আত্মনেপদী দেখেই বলবেন যদি কর্তা, তাহলে এখানে ক্রিয়াফলটা আত্মগামী বা যে করছে মানে সেই পায় ফলটা, এটা কিন্তু ভুল। উভয় পদীর ক্ষেত্রে কিন্তু ওই ব্যাপারটা, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। স্যার এই আত্মনেপদী আর পরস্মৈপদী যে উদাহরণগুলো আছে যেগুলো ব্যবহার হচ্ছে, যার কোনো প্রায়োগিক অর্থে কোনো রকম ভাবে ডিফারেন্সিয়েট করা সম্ভব নয়, সেগুলোর এইগুলো মোটামুটি দুটো ভাগে কতগুলো ধাতু আছে, সেগুলো যদি মানে ওটা কতগুলো আছে? আপনার ধাতু টোটাল আছে 2000টা, টোটাল ধাতু ও আচ্ছা শুধু 2000টা। ঠিক আছে, আচ্ছা। কতগুলো জানা তো সম্ভব নয়, আমিও জানি না কতগুলো, সবগুলো রূপ জানি না, অনেক কিছু না আমি আমি বলতে চাইছিলাম এইগুলো সংখ্যায় যদি কম হয় তাহলে তার মোটামুটি ভাবে মনে রাখার চেষ্টা করা, সেই জন্য যেগুলো আমাদের বেশি প্রয়োগ হয় সেগুলো না, মনে শুধু রাখলেই 2000 হলে তো অনেক ধাতু আছে হ্যাঁ সেইটাই আর কি। একই আসলে অর্থে, জানি না তো সেই জন্য। শুধু গমন অর্থে কিন্তু প্রায় 1-150 ধাতু আছে, শুধু যাওয়া বোঝাবে। গচ্ছতি, এতি, ঠিক আছে, আপনতি, ইয়াতি, ও আচ্ছা গমন এগুলো অর্থ। আচ্ছা আচ্ছা আমাদের সংস্কৃত শেখার জন্য দরকার নেই, কিন্তু গচ্ছতি বললেই হয়ে যাবে। না ঠিক আছে স্যার, আমি জানতাম না তাই জিজ্ঞেস করলাম, সংখ্যাটা শুনে এখন ভয় লাগছে। ঠিক আছে, সেটা একই অর্থ অনেক অনেক ধাতু আছে, ঠিক আছে। মানে ধাতুগুলো তো আর করা হয়েছে, মানে ধাতু তো কেউ ক্রিয়েট করেনি, আগে আগে যা প্রয়োগ আছে, মানে আলংকারিকদের ব্যাকরণের কাজ কি, যে প্রয়োগগুলি আছে সেই প্রয়োগগুলি হচ্ছে সাধু, এটা সম্পাদন করা ব্যাকরণের কাজ। ঠিক আছে, ধাতু সৃষ্টি হয়নি, ধাতু হচ্ছে পর্ততে, ইয়জতে, এগুলোর প্রয়োগ আছে আগে থেকেই। ঠিক আছে, মানে ধাতুগুলোর কাব্যেতে, বিভিন্ন কাব্যেতে, রামায়ণ মহাভারতীতে কিন্তু ধাতুগুলোর প্রয়োগ আছে, সেগুলো দেখে খালি ধাতুর একটা লিস্ট বানিয়েছেন পানিনি মুনি। ঠিক আছে, ওই জন্য একই অর্থের কিন্তু অনেক ধাতু হয়ে গেছে। যদি উনি ধাতুগুলো ক্রিয়েট করতেন তাহলে হয়তো উনি করতেন না, কারণ উনি সবসময় ব্যাকরণে লাঘব চাই, যত কম এতে বলা যায়, লাঘবম। ঠিক আছে, উনি যদি নিজে ক্রিয়েট করতেন ধাতু, কিন্তু উনি গমন অর্থে গচ্ছতি বলে দিতেন, ব্যাস, তার কিছু দরকার ছিল না। 2000 ধাতু কিন্তু হতো না, তাহলে অনেক কম ধাতু হতো, 500টার মধ্যে হয়ে যেত হয়তো। কিন্তু উনি কি করেছেন, যে যেগুলোর প্রয়োগ আছে সেগুলোর খালি সাধুরূপ সম্পাদন করেছেন। ঠিক আছে, এবার কোন কাব্যে এটি প্রয়োগ আছে, কোন কাব্যে ইয়াতি প্রয়োগ আছে, কোন কাব্যে আপনতি প্রয়োগ আছে, তাহলে সবগুলোকেই তো বলতে হয়েছে ওনাকে। আচ্ছা হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, আর কিছু প্রশ্ন কারণ এখনো পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, আরেকটা শব্দরূপ আমরা আজকে দেখবো, হচ্ছে মতি শব্দরূপ। ঠিক আছে, ইকারান্ত পুংলিঙ্গ আমরা দেখেছিলাম, ইকারান্ত পুংলিঙ্গ কি রূপ দেখেছিলাম আমরা? মুনি। হ্যাঁ, মুনি। এটা হচ্ছে ইকারান্ত স্ত্রীলিঙ্গ। ঠিক আছে, মতি, ইকারান্ত স্ত্রীলিঙ্গ মতি। ঠিক আছে, তাহলে আমি বলছি, ইকারান্তস্য স্ত্রীলিঙ্গিনঃ মতি শব্দস্য রূপাণি। আকাশ ভগত মহোদয়, আপনি বলুন। ইকারান্তস্য স্ত্রীলিঙ্গিনঃ মতি শব্দস্য রূপাণি। ইকারান্তস্য স্ত্রীলিঙ্গিনঃ মতি শব্দস্য রূপাণি। মতিহি, মতি, মতয়ঃ। তারপর নেক্সট অমিত মজুমদার মহোদয়। মতিহি, মতি, মতয়ঃ। মতিহি, মতি, মতয়ঃ। তারপর অমিয় কুমার দাস মহোদয়। মতিম, মতি, মতিহি। মতিম, মতি, মতিহি। মতিম, মতি, মতিহি। মত্যা, মতিভ্যাম, মতিভিহি। তারপর কি আছেন? সৌমি মহোদয়া।
मत्या मतिभ्यं मतिभिः मत्या मतिभ्यं मतिभिः তারপর মত্যৈ মতয়ে মতিভ্যাম মতিভ্যः, এখানে কিন্তু এক বচনের দুটো রূপ আছে, মত্যৈ মতয়ে, দুটোর মধ্যে যে কোনো একটা প্রয়োগ করা যাবে, যে কোনো একটা প্রয়োগ করা যাবে, ঠিক আছে, দুটোই হতে পারে। জুলি পালাই মহোদয়া বলুন আপনি। মত্যৈ মতৈ মতিভ্যাম মতিভ্যः মত্যৈ মত্যৈ মতয়ই কিন্তু নয়, মতয়ে। মত আচ্ছা মত্যৈ মতয়ে মতিভ্যাম মতিভ্যः মত্যৈ মতয়ে মতিভ্যাম মতিভ্যः। তারপর ছন্দাবেলা মহোদয়া। মত্যাহ মতেহ মতিভ্যাম মতিভ্যः। ছন্দাবেলা মহোদয়া আছেন? তখন কানেকশনটা আপনার ঠিক ছিল না। হ্যাঁ একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ স্যার বলছি। হ্যাঁ বলুন। স্যার বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলুন। স্যার এটা একটু স্যার কোনটা হচ্ছিল, মানে আমার স্যার কানেকশনটা কেটে গেছিল তো, বলছি স্যার এটা হ্যাঁ। পঞ্চমী হচ্ছিল তো স্যার। হ্যাঁ পঞ্চমীটা বলুন। আচ্ছা স্যার বলছি। হ্যাঁ মত্যাহ মতেহে মতিভ্যাম মতিভ্যः মত্যাহ মতেহে মতিভ্যাম মতিভ্যः। ঠিক আছে ঠিক আছে। তারপর কেয়া সরকার মহোদয়া। মত্যাহ মতেহ মত্যোহ মতীনাম। মত্যাহ মতেহ মত্যহ মতীনাম মত্যাহ মতেহ মত্যহ মতীনাম। তারপর মত্যাম মতৌ মত্যোহ মতিষু। মৌসুমী পাত্র মহোদয়া বলুন। মত্তাম মতো মত্তোহ মতিষু মত্যাম মতো মতো মত্তোহ মতিষু। তারপর সম্বোধন মতে মতি মতয়ঃ। রায় গাঙ্গুলি মহোদয়া। শেফালী নাথ মহোদয়া। মতে মতি মতয়ঃ মতে মতি মতয়ঃ। ঠিক আছে। আচ্ছা, আগের দিন আমি বাক্যগুলি পড়াচ্ছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলতে পারবেন? আমি হ্যাঁ স্যার হ্যাঁ স্যার পারবো। কোন রকম কিন্তু সাহায্য নেওয়া যাবে না, আমি ওই পিডিএফটা খালি খুলে দেবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। 1 মিনিট একটু দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিন্তু যে কাউকে ধরবো, ঠিক আছে? দাঁড়ান পিডিএফটা ওপেন করি। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সুকৃতি বর্ধন মহোদয়া আপনি শুরু করুন। স্পিডে বলতে হবে। रामः लिखति मन्त्रं रामः लिखति मन्त्रौ रामः लिखति मन्त्रान् रामौ लिखतः मन्त्रं रामौ लिखतः मन्त्रौ रामौ लिखतः मन्त्रान्। আচ্ছা সকলে কিন্তু শুনবেন মন দিয়ে, আমি এনাকে যখন খুঁজি স্টপ করে কিন্তু তারপর থেকে ধরতে পারবো যে কাউকে, ঠিক আছে?
ঠিক আছে, বলুন, কন্টিনিউ। রামাহ লিখন্তি মন্ত্রম রামাহ লিখন্তি মন্ত্রৌ রামাহ লিখন্তি মন্ত্রান রামः লিখতি কলমেন রামः লিখতি কলমেভ্যম রামः লিখতি কলমৈহি রামौ লিখতः কলমেন রামौ লিখতः কলমেভ্যম রামौ লিখতः কলমৈহি রামাः লিখন্তি কলমেন রামাः লিখন্তি কলমেভ্যম রামাः লিখন্তি কলমৈহি রামः দদতি নরায় রামः দদতি নরভ্যম রামः দদতি নরভ্যः রামौ দত্তः নরায় রামौ দত্তः নরভ্যম রামौ দত্তः নরভ্য রামাः দদতি নরায় রামাः দদতি নরভ্যম রামাः দদতি নরভ্যः রামৌ দত্তः নরায় রামৌ দত্তহ নরভ্যম রামাহ বললেন তো আপনি, তারপর হ্যাঁ রামও চলে গেল। দুবার বলে বললাম কি আপনার বহুবচন তো হয়ে গেল, আবার বহুবচনের পর রিপিট দ্বিবচনে করে ফেললাম না হ্যাঁ, আম, চতুর্থ বাক্যটা হবে। চতুর্থীটা আরেকবার বলবো না, ফোর্থ বাক্যটা শুরু করুন। 4 নাম্বারটা রামः আদদাতি নরাত। আচ্ছা রামः আদদতি নরাত রামः আদদতি নরভ্যম রামः আদদতি নরভ্যः রামৌ আদত্তः নরাত রামৌ আদত্তः নরভ্যম রামৌ আদত্তः নরভ্য আচ্ছা, ঠিক আছে, রামা stop, হ্যাঁ শেফালীনাথ মহোদয়, আপনি বলুন এরপর থেকে। স্যার আমার আমি একটু মাপ চাইছি, এই এই জায়গাটা হ্যাঁ? একটু অসুবিধে হচ্ছে আর কি, আমি বলতে পারছি না আর কি, কোন জায়গাটা? এই বলার ব্যাপারটাতে এসে একটু অসুবিধা হচ্ছে আর কি। কেন কেন অসুবিধা কি কেমন হলো দেখি, আপনি একটুখানি প্রথম থেকে বলুন দেখি। বাড়িতে প্র্যাকটিসও করিনি আর কি, আমি একটু মাপ চেয়ে নিচ্ছি, এই জায়গাটা আমাকে একটু ক্ষমা করবে। তাহলে শুনুন আপনি বাকিদের গুলো, ঠিক আছে? আমি শুনছি, সবাই বলছেন আমি শুনছি। কেয়া সরকার মহোদয়, আপনি বলুন তারপর থেকে যেখানে শেষ করেছেন গিয়ে, উনি যেখানে শেষ করলেন। সুকৃতি বর্ধন মহোদয়, আপনি বলুন। হ্যাঁ বলছি রামः আদদতি নরায় রামः আদদতি নরভ্যম রামः আদদতি নরেভ্যः রামः লেখনম রামः লেখনম করোতি মন্ত্রস্যঃ রামः লেখনম করোতি মন্ত্রয়োঃ রামः লেখনম করোতি মন্ত্রাণাম রামো লেখনম কুরুত মন্ত্রস্য রামো লেখনম কুরুতঃ মন্ত্রয়োঃ রামো লেখনম কুরুতঃ মন্ত্রাণাম রামাः লেখনম কুর্বন্তি মন্ত্রস্য রামাः লেখনম কুর্বন্তি মন্ত্রয়োঃ রামাः লেখনম কুর্বন্তি মন্ত্রাণাম রামः লিখতি গ্রামে রামः লিখতি গ্রাময়োঃ রামः লিখতি গ্রামেষু রামো লিখতঃ গ্রামে রামো লিখতঃ গ্রাময়োঃ রামো লিখতঃ গ্রামেষু রামাः লিখন্তি গ্রামে রামাः লিখন্তি গ্রাময়োঃ রামাः লিখন্তি গ্রামেষু। সৌমি মহোদয়, আপনি প্রথম থেকে শুরু করুন। আপনি শুরু করুন, দাঁড়ান 1 মিনিট। আপনি দেখি পারেন কিনা। বালক, রামের জায়গায় বালক করবেন, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ মন্ত্রের জায়গায় গ্রন্থ, আচ্ছা আর পঠতি। আচ্ছা বালক পঠতি মন্ত্রম গ্রন্থ, গ্রন্থম রামং বালকः, আহ, বালকः বল। বালকৌ না না, ওরম নয়, আমাদের কিরকম চলছিল? রাম লিখতি দিয়ে এই 3টে বাক্য হবে। হ্যাঁ রাম বালকः
পঠতি গ্রন্থৌ রামः পঠতি না রামহ নয়। গ্রন্থান আচ্ছা আপনি বালকः বালকটা লিখে নিন খাতায়, তাহলে সুবিধা হবে ওটা দেখতে। না ঠিক আছে বালকः পঠতি গ্রন্থান। তারপরটা হচ্ছে বালকৌ পঠতঃ গ্রন্থম বালকৌ পঠতঃ গ্রন্থৌ বালকः পঠতঃ বালকহ নয়। বালকৌ পঠতঃ গ্রন্থান। তারপরটা হচ্ছে বালকাঃ পঠন্তি গ্রন্থম বালকাঃ পঠন্তি গ্রন্থৌ বালকাঃ পঠন্তি গ্রন্থান। ঠিক আছে, নেক্সট দাঁড়ান, অন্য কাউকে ধরি। অমিয় কুমার দাস মহোদয়। হ্যাঁ স্যার। হ্যাঁ আপনি বলুন। স্যার স্যার আমি একটু গন্ডগোল করে ফেলছি, একটু অনুরোধ করবো আপনি যদি পরে একটু একটু সাজিয়ে বলে দেন, একটু আমি ব্যাপারটা একটু গুছিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শেষে বলছি। তাহলে জুলি পালই মহোদয় আপনি বলুন। হ্যাঁ স্যার বলছি, ওটাই বলবো স্যার না বালক? দাঁড়ান, আপনি বলবেন দ্বিতীয় বাক্যটা বলবেন, আপনি দ্বিতীয় বাক্যটা বলবেন যে বালিকা বলবেন, আর বলবেন কলমেনটা লেখনিয়া, লেখনী শব্দ, প্রতি শব্দের মধ্যে লেখনী শব্দ। আচ্ছা, আর লিখতি তো ঠিক আছে? হ্যাঁ লিখতিটা একই। আচ্ছা, বালিকা লিখতি লেখনিয়া, এরপরে এগুলো কি হবে? হ্যাঁ, বালিকা লিখতি লেখন্যা, বালিকা লিখতি লেখন্যা লেখন্যাহ, বলে দিন না। লেখন্যা লেখনিভ্যাম লেখনিভিঃ, এরকম রূপ হবে। লেখনিভ্যাম লেখনিভ্যাম লেখনিভিঃ। আচ্ছা ঠিক আছে। বালিকা লেখন্যা লিখতি, বালিকা লিখতির আগে বলতে হবে। ও আচ্ছা, লিখতি আগে বলতে হবে। বালিকা লিখতি লেখন্যা, বালিকা লিখতি লেখনিভ্যাম, বালিকা লিখতি লেখনিভিঃ, বালিকে লিখতঃ লেখন্যা, বালিকে লিখতঃ লেখনিভ্যাম, বালিকে লিখতঃ লেখনিভিঃ, বালিকা লিখন্তি লেখন্যা, বালিকা লিখন্তি লেখনিভ্যাম, বালিকা লিখন্তি লেখনিভিঃ। ঠিক আছে, তারপরে আমি শুনতে পাচ্ছিলাম না, একটু রিপিট করা যাবে? কোনটা? এই যে জুলি পালই যিনি বলছিলেন, কিছুটা আমি শুনতে পাচ্ছিলাম না, হঠাৎ দেখলাম আচ্ছা কোথা থেকে, আচ্ছা হ্যাঁ কোথা থেকে শুনতে পাচ্ছেন না পুরোটা? পুরোটা রিপিট করে দিন আপনি। আমি হঠাৎ দেখলাম আপনার ওটা ক্লিক করছে। আচ্ছা ঠিক আছে, পুরোটা বলে দিচ্ছি আমি একবার। বালিকা লিখতি লেখন্যা, বালিকা লিখতি লেখনিভ্যাম, বালিকা লিখতি লেখনিভিঃ, বালিকে লিখতঃ লেখন্যা, বালিকা লিখতঃ লেখনিভ্যাম, বালিকে লিখতঃ লেখনিভিঃ, বালিকা লিখন্তি লেখন্যা, বালিকা লিখন্তি লেখনিভ্যাম, বালিকা লিখন্তি লেখনিভিঃ। ঠিক আছে, অমিত মজুমদার মহোদয়। স্যার আমি পারবো না ব্যাপারটা, আমার এইটা প্র্যাকটিস করা আমার সম্ভব হয়নি, আমি এটা আজকে পারবো না। ফার্স্ট বাক্যটা বলতে পারবেন না? হ্যাঁ, প্রথম বাক্যটা একদম যেটা আছে। হ্যাঁ, রামः লিখতি মন্ত্রম, রামः লিখতি মন্ত্রম, রামः লিখতি মন্ত্রৌ, রামः লিখতি মন্ত্রান, রামৌ লিখতঃ মন্ত্রম, রামৌ লিখতঃ মন্ত্রৌ, রামৌ লিখতঃ মন্ত্রান, রামাः লিখন্তি মন্ত্রম, রামাः লিখন্তি মন্ত্রৌ, রামাः লিখন্তি মন্ত্রান। একই নিয়ম তো সব জায়গায় খাটবে, তাই না? না সেটা প্র্যাকটিসের, এটা তো একটু মানে ঘুরিয়ে ফিরিয়ে প্র্যাকটিস করা বা দেখার প্রয়োজন আছে, সেটা আমার পক্ষে হয়ে ওঠেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের দিন ধরো ভালো করে, ঠিক আছে? হ্যাঁ চেষ্টা করবো স্যার, চেষ্টা করবো।
স্যার আরেকবার একটু বিরক্ত করছি স্যার, ওই ও সম্ভবত এই নতুন আরেকটা সেন্টেন্স বললো না, কোনটা? ওই যে লেখন নিয়ম দিয়ে বললো যেটা হ্যাঁ হ্যাঁ নতুন একটা শুরু করলো না, ওটার কি একটা নতুন রূপ একটা? না হ্যাঁ, নতুন রূপ বলতে ওটা আমি বললাম ওই রামহ লিখতি কলমে না, ওর জায়গায় রামর জায়গায় বালিকা বলতে, আর কলমে না এটা হচ্ছে কলম শব্দের তৃতীয়া, আমি লেখনী শব্দের তৃতীয়া বলতে বললাম। আচ্ছা আচ্ছা এইবার বুঝেছি, ঠিক আছে। হ্যাঁ, কলমের একটা রেকর্ডিং হবে। তাহলে আমাদের এখানে এই ব্যাপারটা কি হচ্ছে, এই ব্যাপারটা হচ্ছে আমরা প্রত্যেকটা কারক বলে বলে প্র্যাকটিস করছি, ঠিক আছে? বলে বলে মানে প্রত্যেকটা রূপ বলে বলে। একটি শব্দের প্রথমার বিভক্তির তিনটে রূপ হয়, এক বচন, দ্বিবচন, বহুবচন, ঠিক আছে? তাহলে আমরা তিনটে রূপই যেখানে বলতে পারবো সেরকম বাক্য আমরা প্রয়োগ করছি, যাতে আমাদের মাথায় পুরো ফিট হয়ে যায় যে রামাহা বললে লিখন্তি আমাদের পড়তে হবে, ঠিক আছে? রামা বললে লিখতি বলতে হবে, রামও বললে লিখতে হবে, মানে রামও বললে ভবতঃ লিখতঃ পঠতঃ এরকম যাতে আমাদের চলে আসে আপনা আপনি, আমাদের ভাবতে না হয় যাতে। রামাহা বললাম লিখতি আর কিন্তু আসবে না যদি আমরা এটা যদি প্র্যাকটিস বারবার বলা হয়, রামাহা লিখতি মন্ত্রম, রামাহা লিখন্তি এরকম যদি বারবার বলা হয়, তো রামাহা বললে বহুবচন বলে লিখন্তি চলে আসবে, ঠিক আছে? এইগুলোর জন্য এগুলো প্র্যাকটিস করানো হচ্ছে, ঠিক আছে? কি হচ্ছে দেখুন, এখানে সূত্র টাইপের একটা লেখা আছে, ঠিক আছে? কি সূত্র লেখা আছে দেখুন, এ বি সি এক্স ওয়াই জেড। এই রামহা লিখতি এটাকে এ বলা হচ্ছে, রামৌ লিখত হয় এটাকে বি, রামাহা লিখন্তি এটাকে সি, মন্ত্রম এটাকে এক্স, মন্ত্রৌ এটাকে ওয়াই, মন্ত্রানটাকে জেড। মানে সব জায়গায় যেগুলো বোল্ড করা আছে সেগুলো এক্স ওয়াই জেড, মানে এক বচনটা এক্স, ধর এখানে কলমে না, এখানে কলমে না হচ্ছে এক্স, কলমাভ্যাম হচ্ছে ওয়াই, কলমহি জেড, নরায় এখানে নরায় হচ্ছে এক্স, ঠিক আছে? নরাভ্যাম ওয়াই, নরেভ্যা জেড। তাই এই যে তিনটে বোল্ড যেগুলো নতুন নতুন যুক্ত হচ্ছে সেগুলো এক্স ওয়াই জেড, আর রামহা লিখতি, রামৌ লিখত, রামহা লিখন্তি এগুলো এবিসি। তাহলে আমাদের কি আকারে বলতে হবে? এ এক্স, এ ওয়াই, এ জেড। এইটা রামহা লিখতি এটাকে এ বলেছি, এই এ এর সাথে এক্স ওয়াই জেড গুলো যুক্ত হবে। প্রথমে এক্স যুক্ত হবে এ এক্স, রামহা লিখতি মন্ত্রম, তারপর এ ওয়াই, এটা এ এটা ওয়াই, রামহা লিখতি মন্ত্রৌ, রামহা লিখতি মন্ত্রণ, এরকম করে কিন্তু বাক্যগুলি তৈরি হবে, 9টা বাক্য। এ এক্স, এ ওয়াই, এ জেড, বি এক্স, বি ওয়াই, বি জেড, সি এক্স, সি ওয়াই, সি জেড। বুঝা গেছে? রামহা লিখতি এটাকে এ বলা হচ্ছে এক বচনটাকে, তার সঙ্গে এই একটা এক বচন আমি যুক্ত করলাম মন্ত্রম লিখে বলে গেল, তাহলে কি হলো? রামহা লিখতি মন্ত্রম। তারপর রামহা লিখতি আছে তার সঙ্গে মন্ত্রৌ, রামহা লিখতি মন্ত্রৌ। তারপর রামৌ লিখত আছে, এই ধরুন রামহা লিখতি হলো, এর সঙ্গে প্রথমে মন্ত্রম যুক্ত হলো, একটা বাক্য হয়ে গেল। তারপর মন্ত্রও যুক্ত হচ্ছে, সেকেন্ড বাক্য হয়ে গেল। তারপর মন্ত্রান যুক্ত হচ্ছে, থার্ড বাক্য হয়ে গেল। তারপর রামৌ লিখত, এর সঙ্গে মন্ত্রম যুক্ত হলো, ফোর্থ বাক্য। মন্ত্রও যুক্ত হলো, ফিফথ বাক্য। মন্ত্রান যুক্ত হলো, সিক্সথ বাক্য। রামাহা লিখন্তি আছে, এর সঙ্গে মন্ত্রম যুক্ত হলো, সেভেন্থ। মন্ত্রও যুক্ত হলো, এইট। মন্ত্রান যুক্ত হলো, 9th। এভাবে 9টা বাক্য হয়ে গেল যে কোনো জায়গাতে, ঠিক আছে? রামহা লিখতি গ্রামে, রামহা লিখতির সঙ্গে গ্রামে বোল্ড করা আছে, মানে এটা একটা করে নতুন নতুন চেঞ্জ হচ্ছে বলে বোল্ড করা আছে। এগুলো চেঞ্জ হচ্ছে মানে এগুলো একটা কারক। গ্রামে এটা কি কি কারক? অধিকরণ কারক, তাই তো? সপ্তমী বিভক্তি। তাই তার কি 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 হতে পারে রূপ? গ্রামে, গ্রাময়োহ, গ্রামেষু। তাহলে গ্রামে যুক্ত হবে, গ্রাময়োহ যুক্ত হবে, গ্রামেষু যুক্ত হবে। এই তিনটের সাথে, এই তিনটের সাথে গ্রামে, গ্রাময়োহ, গ্রামেষু যুক্ত হবে, তাহলে 9টা বাক্য হয়ে ওঠে। ঠিক আছে? এইরকম ভাবে বাক্যগুলি কিন্তু তৈরি করা হচ্ছে এখানে। বোঝা গেছে? আপনারা কিন্তু আরো প্র্যাকটিস করেছেন, পরের দিন কিন্তু আবার এইগুলোই ধরবো, ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখবো।
এটা হচ্ছে বাচ্য। ভয়েস চেঞ্জ আমরা ইংলিশে জানি অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, তাই তো? জানি তো? সেই রকম সংস্কৃতিতে আছে বাচ্য পরিবর্তন। ঠিক আছে, সংস্কৃতে বলা হয় বাচ্য পরিবর্তন, বাংলাতেও আমরা আছে শুনেছি। এবার বাচ্য কয় প্রকার প্রথমে জানতে হবে। বাচ্য কয় প্রকার? সংস্কৃতে বাচ্য তিন প্রকারের: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। ঠিক আছে, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। এবার যার নাম অনুযায়ী যে বাচ্যটি সেটি প্রধান, সেই বাচ্চে সেটি প্রধান, তাই তো? যে কোনো জায়গার একটা কোম্পানির ধরুন নাম হলো, ঠিক আছে, বিড়লা কোম্পানি, তার মানে কি বোঝাচ্ছে? বিড়লা হচ্ছে তো মেন যে চেয়ারম্যান বা সিইও ওনার, তার নাম হচ্ছে বিড়লা, তাই তো? তার নাম অনুযায়ী কোম্পানিটার নাম হয়েছে। সেরকম কর্তৃবাচ্য, এই নামকরণটা এই বাচ্চের কর্তৃবাচ্য নাম কেন হলো? কারণ এই বাচ্চে কর্তা হচ্ছে প্রধান। কর্মবাচ্য নাম কেন হলো? এই কর্মবাচ্যে কর্ম হচ্ছে প্রধান। ভাববাচ্য নাম কেন হলো? ভাব হচ্ছে প্রধান। ঠিক আছে, নামকরণগুলোর মাধ্যমে কিন্তু অনেকটা ধারণা চলে আসছে আমাদের, তাই তো? কর্তৃবাচ্য মানে কর্তা প্রধান, তাই তো? সেরকমই তো হয়, তাই না? একটি কোম্পানির নাম মানে কি? সেই কোম্পানির একটি কারোর নামে একটি কোম্পানি মানে সেই কোম্পানির সেই লোকটাই হয়তো প্রধান, মানে বেশিরভাগ ক্ষেত্রেই হয়, ব্যতিক্রম থাকে। সেরকম এখানে কর্তৃবাচ্য মানে বোঝা যাচ্ছে যে কর্তা কিন্তু প্রধান, কর্মবাচ্য মানে সেখানে কর্ম প্রধান, ভাববাচ্য মানে ভাব প্রধান। এবার কর্তৃবাচ্যের বৈশিষ্ট্য কি? কর্তৃবাচ্যের সাথে আমরা কিন্তু পরিচিত, তাই তো? আমরা এখনো পর্যন্ত যত বাক্য করলাম সব কিন্তু কর্তৃবাচ্যে, তাই তো? এতগুলো পর্যন্ত যত বাক্য আমরা করলাম সব কিন্তু কর্তৃবাচ্যে। কর্তৃবাচ্যের কি বৈশিষ্ট্য? দেখুন লেখা আছে, কর্তৃবাচ্যে কর্তা প্রধান এবং তাকে অনুসরণ করেই ক্রিয়াপদ হয়, তাই তো? আমরা দেখেছি কর্তাকে অনুসরণ করে কিন্তু ক্রিয়াপদ হচ্ছে। কর্তা যদি অহম থাকে তাহলে ক্রিয়াপদ কি হবে? গম ধাতুর ক্রিয়াপদ কি হবে? না, অহম থাকলে কি হবে? যদি ত্বম থাকে, যদি রামাহা থাকে, যদি রামও থাকে, তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে কর্তাকে অনুসরণ করে কিন্তু ক্রিয়াপদ হচ্ছে, তাই তো? কর্তা যে পুরুষ যে বচন হবে ক্রিয়াপদে সেই পুরুষ সেই বচন হবে, তাই তো? কর্তা যদি অসমত শব্দের কোনো একটি রূপ হয় এবং সেটি তাহলে উত্তম পুরুষ হবে, এবং তারপরে কি দেখতে হবে কোন বচনে আছে। এক বচন থাকলে গচ্ছামি হবে, আবাম থাকলে গচ্ছা বহা হবে, বয়ম থাকলে গচ্ছা মহা হবে, তাই তো? তার মানে এর থেকে কি বোঝা যাচ্ছে যে কর্তৃবাচ্যে ক্রিয়াপদটা কর্তাকে অনুসরণ করে, তাই তো? যেহেতু কর্তা প্রধান কর্তাকে অনুসরণ করবে, যে প্রধান তাকেই তো সবাই অনুসরণ করে, তাই না? তার কথাই সবাই মেনে চলে। বাড়ির যে প্রধান তার কথাই তো সবাইকে মানতে হবে, তাকে তো মানে সে যেটা বলছে সেটা তো শুনতেই হবে। এইরকম কর্তৃবাচ্য কর্তা যেহেতু প্রধান তাই তাকে অনুসরণ করবে ক্রিয়াপদের, স্বাভাবিক। তাই কর্তৃবাচ্যে কর্তা প্রধান এবং তাকে অনুসরণ করে ক্রিয়াপদ হয়। কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা হয়, কর্মে দ্বিতীয়া হয়, এটা আমরা জানি, তাই তো? রামঃ বিদ্যালয়ম গচ্ছতি, এখানে রামটা কর্তা তাই এখানে প্রথমা আছে, প্রথমা বিভক্তি আছে। বিদ্যালয়টা হচ্ছে কর্ম তাই দ্বিতীয় বিভক্তি আছে, ঠিক আছে? উদাহরণ কি? রামঃ গ্রন্থম পঠতি, রামঃ গ্রন্থম পঠতি, এটা হচ্ছে কর্তৃবাচ্যের উদাহরণ। এখানে পঠন ক্রিয়া, সেই পঠন ক্রিয়াটা কে সম্পন্ন করছে? রাম, তাই রামটা কর্তা, তাই কর্তাতে প্রথমা হয়েছে এক বচন রামঃ। কর্ম কি? গ্রন্থ, ঠিক আছে? তাই গ্রন্থের কর্মেতে কি বিভক্তি হয়? দ্বিতীয় বিভক্তি, তাই তো? আমরা পড়েছি, তাই গ্রন্থম, রামঃ গ্রন্থম পঠতি। বোঝা গেল? এটা হচ্ছে কর্তৃবাচ্যের বৈশিষ্ট্য। বোঝা গেছে? হ্যাঁ স্যার। কোনো প্রশ্ন করার? আচ্ছা, এরপরে আসল জিনিসটা আসবে, কর্মবাচ্য।
এটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এটা তো গেল কর্তৃবাচ্য। এবার কর্মবাচ্য। কর্মবাচ্যে কর্মপ্রধান, ঠিক আছে? তাহলে প্রথম বৈশিষ্ট্য কি? কর্মবাচ্যে কর্মপ্রধান এবং তাকে অনুসরণ করেই ক্রিয়াপদ হয়। বললাম যে প্রধান তাকে অনুসরণ করে সবাই চলে, তার কথা মেনে সবাই চলে। কর্তৃবাচ্যে কর্তা প্রধান ছিল, তাই কিন্তু কর্তাকে অনুসরণ করে ক্রিয়াপদ হচ্ছিল। কর্মবাচ্যে যেই কর্মপ্রধান হয়ে গেল, তখন কিন্তু ক্রিয়াপদ কাকে অনুসরণ করবে? কর্মকে। ঠিক আছে, এটা স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে। কর্মবাচ্য যেহেতু কর্মপ্রধান, তাই কর্মকে অনুসরণ করবে। কর্মবাচ্যে কর্মে প্রথমা হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা কর্তৃবাচ্যে কি দেখছিলাম? কর্তাতে প্রথমা হচ্ছিল, তাই তো? কর্মে দ্বিতীয়া হচ্ছিল। কর্মবাচ্যে কিন্তু কর্মেতে প্রথমা হবে, প্রধান যেহেতু তাই তাতে প্রথমা হবে। কর্মবাচ্যে কর্মে প্রথমা হবে। আর কি তাহলে কর্তায় কি হবে? আমরা তো কর্তায় প্রথমা দেখে অভ্যস্ত, তাহলে কর্মে যদি প্রথমা হয়ে যায়, কর্তাতে কি হবে? কর্তায় তৃতীয়া হবে। কর্মবাচ্যে কর্তায় তৃতীয়া হয়, ঠিক আছে? কর্মবাচ্যে কর্তায় তৃতীয়া হয়, বুঝা গেল? কর্মে প্রথমা হবে, কর্তাতে তৃতীয়া হবে। আর কি? আর ধাতু রূপটা কেমন হবে? লেখা আছে মূল ধাতুর সঙ্গে য় যুক্ত হয়, যকার যুক্ত হয় এবং ধাতুর আত্মনে পদে প্রয়োগ হয়। কর্মবাচ্যে কিন্তু যে কোনো ধাতু, সেটা পরস্মৈপদী হোক, উভয়পদী হোক, আত্মনেপদী হোক, তার কিন্তু আত্মনে পদেই প্রয়োগ হবে এবং তার সঙ্গে একটা য় যুক্ত হয়ে যাবে, তাই তো? ধরুন পট ধাতুর কি রূপ হয়? এমনি পঠতি, পঠন্তি। হ্যাঁ, পঠতি, পঠতা, পঠন্তি। তাহলে পট ধাতুর সঙ্গে একটা য় যুক্ত করে দিলে কি হবে? না, না না, শুধু য় যুক্ত করলে কি হবে? পঠ্য। পঠ্য হয়ে গেলে, তাই তো? পঠ্য হয়ে গেলে এবার তার যদি আত্মনে পদ হয়, কি রূপ হবে? পঠ্যতে। হ্যাঁ, পঠ্যতে, পঠ্যতে, পঠ্যন্তে, পঠ্যসে, পঠ্যেসে, ঠিক আছে? পঠ্যধ্যে, পঠ্যে, পঠ্যাবয়ে, পঠ্যবহে, পঠ্যমহে। ঠিক আছে? এরকম যদি গম ধাতু হয়, কি হবে? গচ্ছেতে না না, এখানে গম্য হবে, গম্য। গম্য, চার নম্বর নিয়মটা দেখুন কি লেখা আছে। গম মূল ধাতুর সঙ্গে কিন্তু য় যুক্ত হবে, ঠিক আছে? গম্যতে, গম্যেতে, গম্যন্তে, গম্যসে, গম্যেতে, গম্যত্বে, গম্যে, গম্যাবহে, গম্যমহে, ঠিক আছে? ধরুন লিখ ধাতু, লিখতি রূপটা হয়, কি হবে? লিখো, তাহলে স্যার লিখতে, লিখেতে, লিখন্তে। লিখন্তে। ঠিক আছে, একদম বোঝা গেছে? হ্যাঁ স্যার। এক মিনিট দাঁড়ান তো। ঠিক আছে, তাহলে মূল ধাতুর সঙ্গে য় যুক্ত হয় এবং ধাতুর আত্মনে পদে প্রয়োগ হয়। ঠিক আছে, আমরা কিন্তু বুঝে গেলাম ব্যাপারটা। তাহলে কি কি এতক্ষণ কি কি এলো? কর্মবাচ্যে কর্মপ্রধান হবে, তাকে অনুসরণ করে ক্রিয়াপদ হবে। কর্মবাচ্যে কর্মে প্রথমা হয়, ঠিক আছে? কর্মবাচ্যে কর্তায় তৃতীয়া হয় এবং মূল ধাতুর সঙ্গে একটা য় যুক্ত হয়ে আত্মনেপদী হয়ে যায় ধাতুটা, ঠিক আছে? উদাহরণ দেখলে বুঝতে পারবো। আমরা কর্তৃবাচ্যে উদাহরণ কি দেখেছিলাম? রামঃ গ্রন্থম পঠতি, তাই তো? রামঃ গ্রন্থম পঠতি। এটাকে এবার কর্মবাচ্যের নিয়মগুলো লাগালে কি হবে বলুন তো? কর্মে প্রথমা হবে, তাহলে কি হবে? গ্রন্থঃ। হ্যাঁ, গ্রন্থঃ, তাই তো?
বোঝা গেছে? গ্রন্থম ছিল কিন্তু রামঃ গ্রন্থম পঠতি, তাই তো? হ্যাঁ, এটা আচ্ছা মাথায় রাখার বিষয় যে বচন কিন্তু চেঞ্জ হবে না, বচনের কিন্তু পরিবর্তন হবে না। কর্তৃবাচ্যে যে বচনে আছে আমরা যখন তাকে কর্মবাচ্যে কনভার্ট করব, বচন কিন্তু চেঞ্জ হবে না। যদি দ্বিতীয়ার এক বচন থাকে তাহলে কি হবে? তাহলে দ্বিতীয় প্রথমার এক বচন হবে। দ্বিতীয়ার এক বচন যদি কর্ম থাকে, সেটা যদি কর্মবাচ্য করি প্রথমার এক বচন হবে। যদি দ্বিতীয়ার দ্বিবচন থাকে কি হবে? দ্বিতীয়ের এক বচন। দ্বিতীয় নয়, না না, যদি দ্বিতীয়া। কর্মে যদি কর্তৃবাচ্যে যদি কর্মেতে দ্বিতীয়ার দ্বিবচন থাকে, নামঃ গ্রন্থৌ, প্রথমার দ্বিবচন হবে। হ্যাঁ প্রথমার দ্বিবচন হবে, প্রথমা হয়ে যাবে কিন্তু বচনটা একই থাকবে। দ্বিবচন ছিল না, দ্বিবচনই হবে, ঠিক আছে? শুধু বিভক্তিটা চেঞ্জ হবে। হ্যাঁ, বিভক্তিটা চেঞ্জ হবে শুধু। বোঝা গেছে? স্যার আর স্যার আগের লাইনটা একবার রিপিট করবেন, আমি ইয়ে হয়ে গেছি আমি। আগের লাইনটা বললাম যে আমি কর্মবাচ্যের নিয়ম হচ্ছে কর্মবাচ্যে কর্মে প্রথমা হবে, তাই তো? আমরা কর্তৃবাচ্যে কি দেখি? কর্মেতে কোন বিভক্তি হয়? দ্বিতীয়া, তাই তো? কর্তৃবাচ্যে কর্মেতে দ্বিতীয়া হয়, কিন্তু সেই বাক্যটাকে আমি যখন কর্মবাচ্যে কনভার্ট করব তখন কিন্তু কর্মেতে প্রথমা হয়ে যাবে, বিভক্তিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? কর্মে প্রথমা হয়ে যাবে। কর্মে প্রথমা হয়ে যাওয়ার পর বচনটা কিন্তু চেঞ্জ হবে না, এটাই আমি বললাম যে বিভক্তি চেঞ্জ হয়ে যাবে। বিভক্তি দ্বিতীয়া ছিল কর্ম, কর্তৃবাচ্যে কর্মে দ্বিতীয়া ছিল, সেটা কর্মবাচ্যে যখন কনভার্ট করবো প্রথমা হয়ে যাবে, কিন্তু বচনটা চেঞ্জ হয়ে যাবে। যদি কর্তৃবাচ্যে এক বচন থাকে কর্মেতে, তাহলে কর্মবাচ্য কিন্তু এক বচনই থাকবে। সেখানে যদি দ্বিবচন থাকে এখানেও দ্বিবচনই থাকবে, শুধু বিভক্তিটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এইরকম। বসবেও আগে না, বসবেও হ্যাঁ, কিছু বলছেন? প্রথমেও বসবে না, শেফালি নাথ মহোদয়া কিছু বলবেন? প্রথমে কর্মটা যেমন প্রথমে হচ্ছে তেমনি বাক্যের প্রথমে বসবেও না। ঠিক শুনতে পাচ্ছি না, অনেক আস্তে শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, অনেক আস্তে শোনা যাচ্ছে আপনার কথাটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কি বললাম? কর্মবাচ্যে কর্মেতে প্রথমা হয়ে গেল, তাহলে কর্তাতে কি হবে লেখা আছে? তৃতীয়া। কর্তৃবাচ্যে ওই কর্মবাচ্যে কর্তাতে তৃতীয়া হয়ে যাবে, তাই তো? কর্তাতে তৃতীয়া বিভক্তি হবে, তাহলে রামঃ ছিল সেটা কি হয়ে যাবে? রামেণ। রামেণ, তাই তো? এখানেও কিন্তু সেম, যে বিভক্তিটা কিন্তু চেঞ্জ হবে, শুধু বচন চেঞ্জ হবে না। যদি রামাহা থাকতো কি হতো? রামই। হ্যাঁ, যদি রামও থাকতো রামভ্যাম। রামাভ্যাম, ঠিক আছে? তাহলে আমাদের এখানে রামঃ গ্রন্থম পঠতি, রামঃ এক বচন আছে তাই রামেণ হলো, গ্রন্থম এক বচন আছে তাই গ্রন্থঃ হয়ে গেল, ঠিক আছে? আর ধাতু কিরকম হয় বললাম? মূল ধাতুর সঙ্গে একটা ইয়কার যুক্ত হয়ে আত্মনে পদবে, তাই তো? তাহলে পঠ্যতে হলো। এবার পঠ্যতে এটা কাকে অনুসরণ করবে? কর্মকে, ঠিক আছে? কর্মকে কিন্তু অনুসরণ করবে। এখানে কর্ম গ্রন্থ আছে তাই কিন্তু পঠ্যতে হলো। যদি থাকতো গ্রন্থাহা তাহলে কি হতো বলুন তো? হ্যাঁ, যদি থাকতো অহম কর্ম থাকতো কি হতো? পঠ্যে। যদি ত্বম থাকতো কি হতো? হ্যাঁ, যদি বয়ম থাকতো কর্ম? পঠ্যমহে। সেব ধাতুটাই ফলো করতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, আত্মনে বলে সেটাতে ফলো করতে হবে, ঠিক আছে? তাহলে
আমরা কিন্তু কর্মবাচ্যের বৈশিষ্ট্যগুলো শিখলাম। কার সংশয় আছে বলুন, কার কোথায় সংশয় আছে? আমি না হলে ধরবো কিন্তু। স্যার সংশয় নেই, কিন্তু মানে এটা একটু প্র্যাকটিস দরকার। আমি তো এই প্র্যাকটিস করাবো, আমি বাক্য দেবো কিছু, এখনই দেবো বাক্য, ঠিক আছে? ঠিক আছে, আমি বাক্যই দিই তাহলে কয়েকটা। দাঁড়ান এক মিনিট। ঠিক আছে, তাহলে আমি বাক্য দিচ্ছি, ঠিক আছে? বালকः বালকः কথাম লিখতি। বলুন, কে বলবেন? ফার্স্ট থেকে বলুন, প্রথম থেকে কে আছেন? প্রথমে কে আছেন? অমিত মজুমদার মহোদয়, আপনি বলুন। কি বলবো এটা স্যার? বালক কথাম লিখতি, এটা কোন বাচ্চা আছে? এটা কর্তৃ বাচ্চা আছে। এটা যদি কর্মবাচ্চা করা হয় কিরকম হবে? আরে কথামটা হচ্ছে, কথামটা কি এটা স্যার এই আকারান্ত শব্দ? হ্যাঁ আকারান্ত। আকারান্ত শব্দ হলে এটা তখন হয়ে যাবে একবচনই হবে, কিন্তু প্রথমা হয়ে যাবে, তার মানে কথা হয়ে যাবে, কথা। নেক্সট, তারপর কি হবে? নেক্সট হচ্ছে তারপরে বালক কথা, আর বালকে বালক যেটা ছিল ওটার ক্ষেত্রে বালকের কর্তাটা তৃতীয়া হয়ে যাবে, তৃতীয়া একবচন। কি হবে? তৃতীয় একবচন হচ্ছে বালকেনা হয়ে যাবে। হ্যাঁ বালকেনা। হ্যাঁ বালকেনা হলো। তারপর ধাতু রূপটা কি হবে? এবারে এটা কর্মবাচ্য যেহেতু করা হচ্ছে, ওইটার ক্ষেত্রে একটা লিখের সঙ্গে একটা অন্তুস্তয়া যুক্ত হবে, লিখ। তারপর একটা স্যার ভুল মিস করে গেছে। তারপর আত্মনেপদী হয়ে যাবে, যোগ করে আত্মনেপদী হয়ে যাবে। যোগ করে আত্মনেপদী হচ্ছে। আত্মনেপদী রূপ কেমন হয়? সে বতে, সে বেতে, সে বন্তে, এরকম রূপটা হয়। তাহলে কি রূপটা হবে? এটা হচ্ছে একবচনই থাকবে, একবচনই থাকবে, প্রথম পুরুষ থাকবে, প্রথম পুরুষের একবচন। কেন থাকবে? কেন থাকবে? কাকে দেখে প্রথম পুরুষ করবো আমরা? এটা বালককে দেখে। না না, কর্মবাচ্যে ক্রিয়াপদ কর্মকে ফলো করবে। আচ্ছা, কথা, কথা। হ্যাঁ, কথাকে দেখে করবো আমরা। আচ্ছা, হ্যাঁ, কথাকে দিয়ে ফলো করলে লিখতে হবে, লিখতে। তাহলে বাক্য কি হলো আমাদের? বাক্যতে কথা বালকেনা লিখতে। বালকেনা কথা লিখতে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। নেক্সট কে আছেন? নেক্সট আছেন সমীয় কুমার দাস মহোদয়। হ্যাঁ স্যার, আপনি বলুন। বালিকা গচ্ছন্তি। বালিকা গ্রামং গচ্ছন্তি। স্টেপ বাই স্টেপ করুন, প্রবলেম নেই। যে স্টেপে বললাম স্টেপ বাই স্টেপ করুন না। যদি বলি এটা কি বালিকায়াম? কেন?
প্রথমে তিনটে জিনিস বলছি আমি। বাক্য দেখলেন, কর্তৃবাচ্য বাক্য দিয়ে প্রথম কি করতে হবে? কর্তা কোনটা আছে আমরা নির্ণয় করবো প্রথমে। বালিকা। প্রথমে নির্ণয় করতে হবে যে কোনটা কর্তা, কোনটা কর্ম, কোনটা ক্রিয়া। নির্ণয় করার পর কি করতে হবে? যেমন আছে সেই কর্তাটা প্রথমে থাকবে অবশ্যই, সেটাকে তৃতীয়া করে দেবো, বচনটা সেম রেখে। কর্মে দ্বিতীয় থাকবে অবশ্যই, সেটাকে প্রথমা করে দেবো, এবং ক্রিয়াপদটাকে যেমন চেঞ্জ করে তেমন চেঞ্জ করে দেবো। বালিকা শব্দ কোন শব্দের মতো? লতা শব্দের মতো। হ্যাঁ, ওর রূপটা কি হয়? কোন বালিকাটা কোন বিভক্তিতে হবে রূপটা? বালিকা প্রথমা। প্রথমা তো আছে, চেঞ্জ করলে কি হবে? তৃতীয়া। হ্যাঁ, তৃতীয়ার কোন বচন হবে? এক বচন। এক বচন হবে। বালিকা কোন বচন আছে? বহু বচন। তাহলে তৃতীয়ার বহু বচনে চেঞ্জ করতে হবে, তাই তো? বালিকেনা, বালিকা। বালিকেনা নয়, রূপটা হয় বালিকয়া, বালিকাভ্যাম, বালিকাভিহি, এরকম রূপ হয়। বালিকাভি। তাহলে কি হবে? বালিকাভি। তারপর গ্রামং। গ্রামমটা কি হবে? গ্রামে। তিনটে তো মাত্র স্টেপ আছে, তিনটে স্তর, খালি তিনটে নিয়ম আছে, একদম সহজ সহজ নিয়ম, তাই না? তাহলে কি বললাম? কর্তাতে তৃতীয়া হবে, কর্মে প্রথমা হবে, আর ক্রিয়া এটা কি গ্রামহ হবে? হ্যাঁ, গ্রামহ হবে। অবশ্যই হবে, বোঝা যাচ্ছে তো, কর্মে প্রথমা হবে। তাহলে তাহলে কি হলো? বালিকাভিহি, হ্যাঁ, বালিকাভিহি গ্রামহ। তারপর গচ্ছন্তি। ক্রিয়াপদে কি করতে বললাম? মূল ধাতুর সঙ্গে একটা ইয় যোগ করতে হবে, তারপর আত্মনেপদে প্রয়োগ হবে এবং কর্মকে অনুসরণ করবে। আচ্ছা, তাহলে গাচ্ছা। এখানে মূল ধাতুটা কি আছে? গচ্ছতি, এখানে গচ্ছন্তি গম। গম, গম। তার সঙ্গে ইয় যোগ করলে কি হবে? গম্য। তার সঙ্গে যদি আমি আত্মনেপদ করি কি হবে? গম্যতে। ব্যাস। আর কাকে অনুসরণ করবে? কোন পুরুষে হবে? প্রথম পুরুষ। কেন? বালিকা প্রথম পুরুষই হবে। বালিকাকে অনুসরণ করবে কি? এই বলুন, বারবার বলছি, কর্মবাচ্যে ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করবে। এত করে বললাম যে প্রধান তাকেই সবাই অনুসরণ করে, তাই না? বাড়িতে যে প্রধান তার কথা তো সবাই শোনে। তাহলে কর্মবাচ্যে কে প্রধান? কর্মবাচ্য নামটাতেই তো বোঝা যাচ্ছে কর্মবাচ্য প্রধান কে? কর্মপ্রধান, তাই তো কর্মবাচ্য নামটা হয়েছে। তাহলে তাই কর্মকেই অনুসরণ করবে। তো কর্মকে এখানে যাওয়া, কর্ম, কর্ম, ক্রিয়া নয়, কর্ম। গ্রাম, 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 তাহলে গ্রামকে অনুসরণ করবে। গ্রাম এখানে এক বছর আছে, তাই আর এটা প্রথম পুরুষে হয়। অহম আর ত্বম ছাড়া বাকিগুলো সব প্রথম পুরুষে হয়। আর গ্রাম এক বছর আছে, তাই গম্যতে হচ্ছে। বুঝা গেছে? তাহলে বাক্যটি কি হলো? বালিকাভি গ্রামঃ গম্যতে। ঠিক আছে। স্যার, একটা জিনিসের একটু কনফিউশন হচ্ছে, সেটা হচ্ছে গ্রাম শব্দটা বা এই ধরনের যেগুলো হয়, গ্রামটা ফলের মতো না হয়ে ওটা হচ্ছে এর মতো নর শব্দ, রাম শব্দের মতো। তো ওইটা কিভাবে বুঝবো? মানে এমনিতে তো গ্রাম শব্দটা নপুংসক লিঙ্গ, মানে যেটুকু বুঝি। গ্রাম শব্দ নপুংসক লিঙ্গ মানে? না, গ্রাম শব্দটা ওই অনুযায়ী লিঙ্গ নির্ণয় হয় না সংস্কৃতে, বুঝলেন? ওই মানে একটা বস্তু দেখে ওটা জড় বস্তু কিনা নপুংসক লিঙ্গ ওই অনুযায়ী নির্ণয় হয় না।
ঠিক আছে? বৃক্ষাহ বলা হয় পুংলিঙ্গে, স্যার পুস্তিকা স্যার বলা হচ্ছে স্ত্রীলিঙ্গে। স্যার এগুলো তাহলে বুঝবো কি করে, এগুলো মানে যে একমাত্র কোনটা? প্রয়োগ প্রয়োগ দেখে। আপনাকে এই যে আমি বললাম গ্রাম শব্দ পুংলিঙ্গ, আপনাকে মনে রাখতে হবে গ্রাম শব্দ পুংলিঙ্গ। আমরা এরকম করে মনে করছি, এখানে কোনো নিয়ম নেই ওরকম বোঝার। কারণ লিঙ্গ মনে রাখার কোনো নিয়ম নেই। যে কোনো শব্দ যে কোনো লিঙ্গে হতে পারে। ঘট শব্দ ঘটাহা হয়, ফলমটা আবার ফলম হচ্ছে নপুংসকলিঙ্গে। ঠিক আছে? বৃক্ষ শব্দ বৃক্ষাহা, পুষ্প পুষ্পম হচ্ছে আবার ওখানে নপুংসকলিঙ্গ। রামঃ বিদ্যালয়ঃ, বুঝলেন? এগুলো কিন্তু এরকম ভাবে বুঝতে হবে। প্রথম প্রথম অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে হয়ে চলে আসে এগুলো। যে গ্রাম শব্দ চট করে বললেই কিন্তু আমরা পুংলিঙ্গ বলে দিতে পারবো। গ্রামঃ এরকম। আচ্ছা স্যার, একটা কথা বলছি। হ্যাঁ বলুন। উম, যদি কর্তাটা যদি আমার এখানে তো বালিকা ভি হচ্ছে, গ্রামহ হচ্ছে, তা আমি গ্রামহটা কি আগে লিখতে পারি নাকি বালিকা ভিটাই আগে থাকবে? যেকোনো লিখতে পারেন, সংস্কৃতে কোনো নিয়ম নেই, কিন্তু এরকম লিখলে অসুবিধা নেই। স্ট্যান্ডার্ড আচ্ছা, হয়। হ্যাঁ হ্যাঁ। কর্তা কর্ম ক্রিয়া এরকম হয়। ঠিক আছে? হুম, হুম। আর একটা কথা মাথায় রাখার, বালকঃ কথাম লিখতি, এই বাক্যের কর্তাকে বালক কর্ম। কথা আচ্ছা, কথম। হ্যাঁ, কর্মবাচ্যও কিন্তু ওই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে না। আপনাকে যদি কেউ বলে বালকে না কথা লিখকে, এখানে কর্তাকে, কিন্তু বালক কিন্তু কর্তা হচ্ছে। ঠিক আছে? কথা কিন্তু কর্তা হয়ে গেল না এখানে। না, বুঝতে পারলেন? প্রথম আচরণে কর্তা হলো না, কর্তা কর্ম কিন্তু হয়ে গেল। বালকই থাকবে। কারকটা কিন্তু সেম থাকবে, কারক চেঞ্জ হচ্ছে না, বিভক্তিটা চেঞ্জ হচ্ছে না। বুঝতে পারছেন? যদি বলে বালকে না কথা লিখকে, এখানে কর্তাকে আপনাকে বালক বালক কর্তাটা বলতে হবে। ঠিক আছে? কর্মকে কথা হচ্ছে কর্ম, এটাই বলতে হবে নাকি। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? নেক্সট উদাহরণ, স্যার হ্যাঁ এখানে বললেন মানে ওই কি বললেন এখন ওটা বুঝতে পারলাম না। বললাম যে ধরুন বালক কথাম লিখতি, এখানে বালকটা হচ্ছে কর্তা, কথা হচ্ছে কর্ম, তাই তো? হুম, যখন আমি কর্মবাচ্যে কনভার্ট করলাম, কি হলো? বালকে না কথা লিখতে দে, হুম। এখানেও কিন্তু বালকটাই কর্তা, কথা হচ্ছে কর্ম। ঠিক আছে? ওই বিভক্তি চেঞ্জ হয়ে যাচ্ছে। কারকটা কিন্তু চেঞ্জ হলো না। বালক কথাম লিখতি, এখানে যদি বালক কেউ যদি বলে কি কর্তা, আপনি যেমন বালক কর্তা বলবেন, বালকে না কথা লিখে এখানেও কিন্তু বলতে হবে বালকটাই কর্তা। ঠিক আছে? কারক চেঞ্জ হচ্ছে না। না, কারক কিন্তু চেঞ্জ হবে না। তাহলে কর্তাকে স্যার বলবে, বালকটাই বলবে কর্তা। বাক্যের তাহলে অর্থটা কেমন হবে? ওখানে বালক বালকের কথা দ্বারা কথা লেখা হচ্ছে, কথা লেখা হচ্ছে। বালক কথা লিখছে, লিখছে কে লিখছে? বালক। বালক লিখছে। বালকের দ্বারা কথা লেখা হচ্ছে, লেখা হচ্ছে ওখানে কিন্তু কথা লেখা হচ্ছে, কথাটা কিন্তু প্রধান হয়ে গেল, কিন্তু বালকের দ্বারাই লেখা হচ্ছে। ঠিক আছে? কি লেখা হচ্ছে? কথা লেখা হচ্ছে। কথা লেখা হচ্ছে। আমরা ইংলিশে করি না? কথা, হ্যাঁ, কথার উপরে বেশি জোর দেওয়া হচ্ছে বাক্যে, হ্যাঁ, মানে ও বেশি হাইলাইট হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। বুঝা গেল? কারকটা কিন্তু একই থাকবে, বালকটাই কর্তা থাকবে, কথা হচ্ছে কর্ম থাকবে। হুম, ঠিক আছে? ঠিক আছে। নেক্সট বাক্য একটু শক্ত দিচ্ছি। ঠিক আছে? নেক্সট বাক্য দেব আমি যে বালিকে নাম বলুন। পরের জন কে আছেন? সৌমি মহোদয়া, কি বলুন? মামটা হচ্ছে অসমত শব্দের দ্বিতীয় এক বচন। অহম আবাম বয়ম মাম। ঠিক আছে? অসমত দ্বিতীয় এক বচন, মানে দুটি বালিকা আমাকে দেখছে, এটি অর্থ। আচ্ছা, মাং মানে আমাকে। হ্যাঁ, আমাকে। দ্বিতীয় আছে, কর্ম আছে, আমাকে দেখছে। অসমত শব্দ না পড়েছি না, অহম আবাম বয়ম, তারই দ্বিতীয় হচ্ছে মাম। তাহলে মাংটাকে মানে ওটা কর্ম ধরবো, তাই তো? হ্যাঁ, মামটা কর্ম। আচ্ছা,
আহ, তাহলে কর্মবাচ্যে কর্মে প্রথমা হবে, তাই তো? কর্মবাচ্যে কর্মে প্রথম, তাহলে মানে মানে লতাম যেটা, না না, মামটা কি বলো? অসমত শব্দের, অসমত শব্দের রূপ মাম। আচ্ছা, এক মিনিট একটু সময় লাগছে। হ্যাঁ, হ্যাঁ, বাকিরাও করুন। এই অসমত শব্দের ইয়েটা আমি ঠিক বুঝতে পারছি না, আমাকে একটুখানি হেল্প করতে হবে এটা। অসমত মানে আমি, স্যার ওটা কি ময়া হবে? না না, আমি অর্থ যে শব্দটা আমরা ব্যবহার করলাম না, হ্যাঁ, আমি সেটা অর্থে কি বুঝেছি। ব্যবহার করি? হ্যাঁ, সেটা আমি বুঝেছি। অর্থে কি ব্যবহার করি? অহম। তাহলে অহমটা হচ্ছে প্রথমা। হ্যাঁ, অহম আবাম বয়ম, আমি বলেছিলাম মনে আছে? অহম হ্যাঁ, আবাম বয়ম এর অসমত শব্দের প্রথমা রূপগুলি। হ্যাঁ, সেরকম দ্বিতীয় রূপটি হচ্ছে মাম, দ্বিতীয় এক বচনটা হচ্ছে মাম। আচ্ছা, মাম আবাম আসমান, এরকম রূপটা হয়। তাহলে মাম যদি দ্বিতীয় হয়, তাহলে দ্বিতীয়াতে থাকলে কর্মেতে কি করতে হবে? প্রথমা করতে হবে, তাই তো? তাহলে মাম যদি দ্বিতীয় হয়, প্রথমা কি হবে? অহম। অহম, হ্যাঁ, তাই তো? প্রথমা তো অহম হয়ে যাবে। হ্যাঁ, মামটা কর্ম আছে, তাহলে কর্ম দ্বিতীয় আছে, প্রথমা করলে অহম হয়ে যাবে। হ্যাঁ, তাহলে অহম বালিকেটা এটা হবে তৃতীয়া, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তার মানে বালিকায়া কোন বচন আছে? তাহলে এটা কি না, বালিকা মানে দুজন বালিকা, মানে দুটি মেয়ে। তাহলে বালিকা শব্দের কোন শব্দের মতো? আমরা কোন শব্দ পড়েছি? বালিকে, আমরা কোন শব্দের মূল শব্দটা কি এখানে? লতা, লতা। বালিকা শব্দ, তাই তো? হ্যাঁ, তাহলে লতাভ্যাম মানে বালিকাভ্যাম। হ্যাঁ হ্যাঁ, অহম বালিকাভ্যাম, আর মূল ধাতুর সাথে অন্তস্থ যুক্ত হবে, তার মানে পশ্চাৎ। না না না, কে বলতে পারবেন এখানে কিরূপ ভাবে? একটু বুদ্ধি লাগিয়ে। দৃশ্য, দৃশ্যে, দৃশ্যে হবে। হ্যাঁ, মূল, আমি বলেছি কিন্তু মূল ধাতু। মূল ধাতু কি? দৃশ্য মূল ধাতু, দেখবেন লিস্টাতে লেখা আছে দৃশ্য মূল ধাতু, তাই তো? রূপটা কিন্তু পশ্চাৎ হচ্ছে, কিন্তু মূল ধাতু দৃশ্য। তার সঙ্গে য় যুক্ত করলে কি হবে? দৃশ্য। আর তার রূপ কি হয়? দৃশ্যতে, তাই তো? দৃশ্যতে হলে এখানে কি রূপটি হবে আপনি বলুন, বাকিরা কেউ বলবেন না। আরেকবার জিজ্ঞেস করুন আমাকে, কি বললেন? হ্যাঁ, আপনি মানে রূপটি বলুন। দৃশ্য এরকম রূপ, মানে দৃশ্য হয়ে গেল, দৃশ্যতে এরকম রূপটি হয়। কিন্তু এখানে কোন পুরুষ এবং কোন বচন বলছে সেটা আপনি বলুন। অ্যাপ্রোপ্রিয়েট রূপটা আপনি বলুন, এখানে এই বাক্যতে কোন রূপটা বসবে? বাক্যটি কি হলো বলুন প্রথম থেকে? আত্মনেপদ প্রয়োগ হবে। হ্যাঁ, প্রথম থেকে বলুন বাক্যটি কি হলো? অহম বালিকাভ্যাম, আর আত্মনেপদ হলে এটা কোন পুরুষে হবে? প্রথম পুরুষ আমি। কেন? সরি, উত্তম পুরুষ মানে আমি। কেন কেন উত্তম পুরুষ হবে? মানে অহম হচ্ছে তো। হ্যাঁ, অহমটাকে অনুসরণ করছে, অহমটা যে কর্ম, কর্মকে অনুসরণ করছে। হ্যাঁ, হ্যাঁ। উত্তম পুরুষের কোন বচন হবে? এক বচন। হ্যাঁ, তাহলে কি হবে? দৃশ্যে। দৃশ্যে, সেবেটা হবে, তাই তো? হ্যাঁ, দৃশ্যে। দৃশ্যে মানে তার সাথে অন্তস্থ যুক্ত হবে। তাহলে কি হলো বাক্যটি? অহম বালিকাভ্য দৃশ্যতে, দৃশ্যে। বালিকাভ্যাম অহম দৃশ্যে।
ঠিক আছে, হ্যাঁ বুঝা আছে? হ্যাঁ ঠিক আছে। এগুলো মানে করা যাচ্ছে ভেবে ভেবে, কিন্তু যেহেতু মানে মানে আমার ব্যাকগ্রাউন্ডটা নেই, সেই জন্য এই যে আপনি এই স্পষ্টতা দৃশ্যতের সাথে ওটা কানেক্ট করা, এইগুলো করতে একটু সময় লাগছে। সময়, ঠিক আছে, সময় লাগবে, প্রবলেম নেই। কনসেপ্টটা ধরতে পেরেছেন তো? হ্যাঁ, যে কনসেপ্টটা কর্মের বুঝতে প্রথম পারছি, হচ্ছে কিন্তু হ্যাঁ ওই রেফার করাটা কোনটার সাথে কোনটা কানেক্ট করে ওই টেবিলটা রেফার করা, সঙ্গে হ্যাঁ, সঙ্গে ওটাকে মনে করা, এগুলো একটু সময় লাগছে। ঠিক আছে, সময় লাগবে। আপনারা অনেক ভালো বলছেন, প্রথমবারে এত ভালো, মানে অনেকটাই বলছেন। আমি আরো পড়িয়েছি অনেক, এতটা অনেকেরই ভুল হয়, আরো বেশি ভুল হয় আমি দেখেছি। তো আপনারা অনেকেই খুবই ভালো বলছেন, ঠিক আছে, নো প্রবলেম, হয়ে যাবে এটা। তারপর নেক্সট বাক্য আমি বলছি একটা। Next দিয়ে আসেন ছন্দা বেরা মহোদয়া। হ্যাঁ স্যার। কি বাক্য আছে বলুন? স্যার হরি শিবান অর্চতঃ, হ্যাঁ, এটা আছে কি হবে? স্যার। যদিও আমি ক্লাসটা ঠিক মতো করতে পারিনি, নেটওয়ার্কের জন্য কেটে যাচ্ছে, তবুও আপনি একটু হেল্প করে দেবেন। হ্যাঁ, আপনি চেষ্টা তো করুন যে হ্যাঁ স্যার, এখানে কর্তা হচ্ছে শিবানটা কর্ম, ক্রিয়াপদ হচ্ছে অর্চত। শিবান কি হবে? স্যার শিবান, স্যার একটু বলে দিন স্যার, এটা আমি ঠিক এটা বলতে স্যার ক্লাসটা এটা করতে পারি। কর্ম। আচ্ছা, আপনি কর্তা কোনটা বললেন? হরি স্যার, হরি। আচ্ছা, কর্তা মানে সেখানে কোন বিভক্তি আছে? হরি এখানে প্রথমা বিভক্তি। প্রথমা আছে, এটা বোঝা আছে, তাই তো? প্রথমা কোন বচন আছে হ্যাঁ। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, এক বচন আছে। এক বচন তো নেই, অর্চা তহ রূপ কি আছে? অর্চা তহ রূপ কি কোন বচনে হয় বলুন তো? ক্রিয়াপদ কাকে অনুসরণ করেছে? কর্তাকে অনুসরণ করেছে তো। এক বচন হলে তো অর্চতি হতো, তাহলে আমি ক্রিয়াপদকে হ্যাঁ। বুঝে গেছি। না স্যার। তাহলে অর্চা তহ আছে মানে কি বোঝা যাচ্ছে? এগুলো দেখে তোমাকে বুঝতে হবে। হরিটা দেখে আমি যদিও না বুঝতে পারি এক বচন, আমাকে ক্রিয়াপদ দেখে আমি তখন বুঝে যাবো, তাই তো? আমাদের একদম সজাগ থাকতে হবে। দ্বিবচনে মধ্যম পুরুষের বচন আছে স্যার। মধ্যম পুরুষ নয়, অর্চা তহ হচ্ছে প্রথম পুরুষেরই দ্বিবচন। অর্চতি, অর্চত, ওহো হ্যাঁ, অর্চতি অর্চত, হ্যাঁ দ্বিবচন, প্রথম পুরুষের দ্বিবচন। আমাকে জুসমাস হওয়া দরকার, তাই না? তোয়াম যুবাম জুয়াম তাহলে তখনই মধ্যম পুরুষ হবে। প্রশ্ন তো আসছেই না। এই বাক্যে অসমত বা জুসমাস শব্দ নেই, তাই তো? আছে কি এই বাক্যেতে? হ্যাঁ। তাহলে উত্তম পুরুষের মধ্যম পুরুষের প্রসঙ্গ আসছেই না, প্রথম পুরুষই হবে এটা। প্রথম পুরুষের কোন বচন বুঝতে হবে, পুরুষের দ্বিবচন, এগুলো মাথা খাটাতে হবে, ঠিক আছে? দ্বিবচন এটা। হ্যাঁ কি বলছেন? তাহলে দ্বিবচন এটা কি শব্দ? মূল শব্দটা কি? মূল শব্দ হচ্ছে হরি, মুনি শব্দের মতো। মুনি কি মুনি মুনায়া না, হরিহি হরি পায়াহ, ঠিক আছে? তাহলে দ্বিবচন, তাই তো? তাহলে ওটা কোন কর্মবাচ্য করতে গেলে কোন বিভক্তি করতে হবে? কর্মবাচ্য করতে গেলে কর্তায় কোন বিভক্তি হবে কর্মবাচ্য? স্যার কর্তা তৃতীয়া বিভক্তি হয়। তৃতীয়া, তাই? তাহলে হরি শব্দের তৃতীয়া করলে কি হবে? মুনি না, আরে হরি না। হ্যাঁ, হরি না, কিন্তু এখানে কোন কোন বচন আছে? দ্বিবচন আছে, তাহলে হরিভ্যাম স্যার। হ্যাঁ, হরিভ্যাম, ঠিক আছে। হ্যাঁ, তারপরে শিবান, শিবানটা কি আছে? শিবান কোন কোন এটা কি কোন কারক? এটা কর্ম তো স্যার। এটা তাহলে কোন বিভক্তি আছে?
শিবান স্যার কর্মতে কোন স্যার হচ্ছে তৃতীয়া বিভক্তি, কর্মতে তৃতীয়া হয়? দ্বিতীয় বিভক্তি। হ্যাঁ, তো শিব দ্বিতীয়া আছে। না কর্ম স্যার দ্বিতীয় বিভক্তি। হ্যাঁ, দ্বিতীয়া আছে এখানে। তাহলে দ্বিতীয়া আছে মানে দ্বিতীয়ার কোন বচন আছে বুঝতে পারছেন? কোনো মনে পড়ছে কোন বচন হয়? এরকম শিবান এরকম রূপ কোন বচনে হয় বা কোন শব্দের সঙ্গে বহু বচন, হ্যাঁ, তাহলে কি শব্দ? বহু বচন স্যার, শিব শব্দ। হ্যাঁ, তাহলে এটা যেহেতু দ্বিতীয় আছে তাহলে একে কনভার্ট করলে কি হবে? কর্ম হচ্ছে, কর্মতে কি হয়? কর্মেতে কোন বিভক্তি হয়? কর্মতে স্যার কর্মেতে প্রথমা বিভক্তি। করে দিলে কি হবে এটাকে? স্যার কর্মবাচ্য এটা স্যার তাহলে হবে শিবেন, শিবম, সরি শিবম। প্রথমা করলে শিবম হবে। প্রথমা করলে শিবম হবে। প্রথমা, হ্যাঁ, শিবানটার প্রথমা করলে কি হবে? কে বলবেন? শিবাহা, হ্যাঁ, শিবাহা। হ্যাঁ, শিবাহা। প্রথমার বহু বচন হবে। শিবাহা, শিবৌ, শিবাহা, শিবম, শিবৌ, শিবান। দ্বিতীয়া আছে, এটাকে প্রথমা করে দিলে জাস্ট দ্বিতীয়ার দ্বিবচন আছে, প্রথমার এই দ্বিতীয়ার বহুবচন আছে, প্রথমার বহুবচন হবে, তাই না? শিবান আছে, শিবাহা হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যালো, তাহলে কি এলো এতক্ষণ অব্দি? কি এলো এতক্ষণ অব্দি? কি এলো তাহলে? হ্যালো স্যার। হ্যাঁ বলুন, এতক্ষণ অব্দি তাহলে কি 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 এলো? হরিটা চেঞ্জ করলে কি হবে? হরি, শিবাহা। তারপর ক্রিয়া পদ্ধতি কি হবে? কি হবে ক্রিয়াপদ? হ্যাঁ, ধাতু কি? অর্চধাতু স্যার, এটা অর্চধাতু তো। হ্যাঁ, অর্চ ধাতু, মূল ধাতু অর্চ, তাহলে তার সঙ্গে যোগ করলে কি হবে? অর্চ, অর্চ। আর তার রূপটি কি হবে? কোন পুরুষে কোন বচন হবে? শিবাহা, এটা হচ্ছে স্যার প্রথম পুরুষ। কোন বচন হবে? বচন। হ্যাঁ, কোন বচন হবে? কাকে অনুসরণ করবে ক্রিয়াপদটি? কাকে? বহুবচন হবে। হ্যাঁ, বহুবচন হবে। কর্মকে অনুসরণ করবে। কর্ম এখানে কর্ম, তাই তো? শিবাহা বহুবচন আছে, তাই বহুবচন হলে কি রূপ হবে তাহলে? অর্চন্তে হবে। হ্যাঁ, অর্চন্তে। সন্ধ্যাবেলা, বোঝা গেছে? হ্যালো, হরিভ্যাম শিবাহা অর্চন্তে। অর্চন্তে, ঠিক আছে? বোঝা যাচ্ছে তো? না মাথার উপর দিয়ে যাচ্ছে এই ব্যাপারটা? করতে হতে হচ্ছে পরের দিন আবার আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে? চিন্তা করার কিচ্ছু নেই। স্যার বোঝাই যাচ্ছে, কিন্তু ওই একটু অভ্যেস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওখানটা স্যার সহজ দেখে কয়েকটা সেন্টেন্স দেবে, তাহলে প্রথমে একটু মাথায় ঢুকে গেলে তাহলে অসুবিধা হবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি তাহলে আমি কয়েকটা হোমওয়ার্ক দিলাম, একদম সহজ সহজ। স্যার সহজ দেবেন, তাহলে সুবিধা হবে। আর শেফালিনাথ মধ্যে আপনি কিছু বলছেন, আপনার ঠিক একদম আস্তে শোনা যাচ্ছে।
শিবান অচ্যুতঃ, এটা এটা এই বাক্যটার মানে আচ্ছা, এই বাক্যটার মানেটা একটু যদি বলেন। হরি শিবান অচ্যুতঃ। হরি মানে দুজন হরি নামক দুজন কোনো ব্যক্তি, দুজন হরি অনেকগুলি শিবকে অর্চনা করছে, ঠিক আছে? শিবকে শিবান, হ্যাঁ, শিবান শিবান কর্ম, শিবান কর্ম, শিবদেরকে। আচ্ছা ও শিবান, আচ্ছা বহু বচন, দ্বিতীয়ার বহু বচন, হ্যাঁ 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 ঠিক আছে, এবার ঠিক আছে স্যার। আমি তাহলে একদম সহজ সহজ বাক্য কয়েকটা, ঠিক আছে, হোমওয়ার্কে দিয়ে দেবো, একদম সহজ, ঠিক আছে? অকারান্ত আকারান্ত আমি এক বচন দিয়ে থাকবো, ঠিক আছে? আপনারা করে আনবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। আপনি কি কর্তৃবাচ্য দেবেন আর আমরা সেখান থেকে কি কর্মবাচ্য করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্তৃবাচ্য দেবো, কর্মবাচ্য করতে হবে, ঠিক আছে? অ্যাটেন্ডেন্সটা করে নিন। অমিত কুমার মজুমদার মহোদয় আছেন? সৌমি দত্ত মহোদয় আছেন? সন্ধ্যা বেরা আছেন? দীপালি নাথ আছেন? তন্ময় রয় নেই, তাই তো? অনিন্দ মুখোপাধ্যায় নেই। ইস্পিতা মিত্র নেই। গৌতম দাশগুপ্ত নেই। রাই গাঙ্গুলি, কেয়া সরকার আছেন। নাফিসা খাতুন নেই। অনুশ্রী সিংহ আছেন। হ্যাঁ স্যার আছে। শ্রাবন্তী যাদব স্যার আছি। সিংহ নেই। পরাশর গঙ্গোপাধ্যায় নেই। অনুরাধা গঙ্গোপাধ্যায় নেই। জুলি পালই আছেন। অমিয় কুমার দাস আছেন। আছি। নন্দা ঘোষ নেই। সোমা সরকার নেই। আকাশ ভগত ছিলেন মনে হচ্ছে প্রথমে। মৌসুমী সরকার নেই। সুশ্রুত ভট্টাচার্য নেই। মৌসুমী পাত্র আছেন। সুকৃতি বর্ধন আছেন। আছি স্যার। তাহলে আজকে ক্লাসে কোনো অসুবিধা? না স্যার। পরের দিন আবার প্র্যাকটিস করবো আমরা, চিন্তা নেই। ঠিক আছে স্যার। স্যার একটু বলছিলাম যে কর্মবাচ্য থেকে কিছু কর্তৃবাচ্যও দেবেন না, তাহলে ওটাও একটু প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর কিছু বলার কিছু আছে? ঠিক আছে, চিন্তা নেই, আপনারা ভালোই হচ্ছে, আপনাদের অনেকটাই তাড়াতাড়ি বুঝে যাচ্ছেন, প্রবলেম নেই কিছু, ঠিক আছে। তাহলে আজকে শেষ করে এখানে ক্লাস। আচ্ছা স্যার। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি। শুভরাত্রি।